আমি রিফাত ভাইয়ের একটা ঘটনা এখন শেয়ার করব। আসলে রিফাত ভাইয়ের ঘটনাটা শেয়ার করতে যে আমার তার সম্মুখীন হতে হয়েছে, এবং তার সম্মুখীনের সাথে সাথে তার ছেলে আমাদেরকে হেল্প করেছে ঘটনাটি শেয়ার করবার জন্য। তো আপনারা সবাই জানেন রিফাত ভাই নিজে একজন উনি সবসময় তার জামাতে যেতেন, তবলিগে যেতেন। তো এবং তার জীবনের একটা স্মরণীয় দিনে আপনারা জীবনে তার কঠিনতম কয়েকটা দিনের মধ্যে একটা হচ্ছে তার মায়ের মৃত্যুদিন। তো এটা আপনারা সবাই জানেন, এবং এই মায়ের মৃত্যুদিন নিয়ে তার জীবনে অনেক ঘটনার মাঝখানে তিনি তার মায়ের মৃত্যুদিন এবং তার মায়ের সেই লাশ সামনাসামনি দেখেছেন, এবং দেখার এক পর্যায়ে তিনি চুপ করে থাকেন, কোনো কথা বলেন না, চোখের পানি জমে চলে আসে। এইটার কিন্তু বহুবার এটার কিন্তু একটা অ্যাডভান্টেজ সেই শয়তান দলটা নিয়েছে। এটা অনেক সময় অনেক ঘটনা তিনি শেয়ার করেন না, এবং মাঝখানে তিনি ঘটনা শেয়ার করতে চাচ্ছিলেন না। সো আমরা চলে যাব রিফাত ভাইয়ের প্রথম ঘটনায়, এবং সেই ঘটনাটা তিনি আমাকে যখন পাঠিয়েছেন তখন বলেছেন যে ঠিক এইভাবেই বলতে। তিনি তখন ওই মুহূর্তে তিনি বাসায় ছিলেন, এবং যেই বাসাটা তারা থাকতেন সেই বাসাটা দোতলা বাসা ছিল, এবং তারা থাকতেন দোতলার বাম পাশের ফ্ল্যাটে, তার ফুল ফ্যামিলি, রিফাত ভাইয়ের ফুল ফ্যামিলি। এটা 1987-88 দিকের ঘটনা। তখন 88 দিকের ঘটনা। তিনি বলেছেন তখন ঢাকায় অনেক বন্যা, আসলে বাংলাদেশে অনেক বন্যা, বন্যার পানি বেশ অবস্থা খারাপ করে দিয়েছিল 88 সময়। তো রিফাত ভাই ঘর থেকে বের হতেন না, কারণ রিফাত ভাই বৃষ্টি অনেক ভয় পায়, এবং রিফাত ভাই মোস্ট অফ দ্য টাইম আপনারা জানেন কিনা জানি না, এবং তার মাকে প্রায় সময় তিনি দেখেন তার মার মৃত্যুর পর থেকেই। তো 88-89 দিকের ঘটনা, 89 দিকের ঘটনা, সেবার বন্যা ছিল। সেবার রিফাত ভাইয়ের প্রথম এটা কি বলে জন্ডিস ধরা পড়ে তার শরীরে। এরপরে 1993 সালের দ্বিতীয় জন্ডিসের সময় তিনি এই ঘটনাটা সবচেয়ে বেশি ফেস করেন। সেটা হচ্ছে সেদিন তিনি তার বাসায় ছিলেন, এবং তার বাসায় রাতের বেলা হঠাৎ করে নিচে একজন লোক তাকে নক করতে আসে, এবং নক করার সময় তিনি রিফাত ভাইয়ের নাম বলে জোরে জোরে চিৎকার করছিলেন। তো রিফাত ভাই হঠাৎ করে, ওই দিন এইরকম কখনো সার্কামস্টেন্স ক্রিয়েট হয় না যে বাসার নিচে আসবে কেউ হঠাৎ করে এভাবে চিৎকার করবে। তো রিফাত ভাই নিচে নামে এবং জিজ্ঞেস করে যে কি ভাই, আপনি কি আমাকে চেনেন কিনা? বলে যে ভাই আপনার নাম কি রেফায়েতুল্লাহ? তো উনি যে বলেছেন জি আমার নাম রেফায়েতুল্লাহ। বলে যে আমি আপনাকে একটা ঘটনা বলবো। আসলে ঘটনাটা এরকম যে অবস্থা খুব খারাপ, যে বাসাটার ঘটনা, আর আমাকে এই মসজিদের থেকে এক লোক আমাকে পাঠিয়েছে, তার সাথে আমার আজকে এর সাথে দেখা হয়েছিল এসার সময়। তো আপনি একটু কষ্ট করে আমার সাথে একটু চলেন, কারণ এখন যে অবস্থা তাতে আর ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, আপনাকে আমাদের লাগবে। তো উনি খুবই অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়, যে বলে যে আমি এখন এই মুহূর্তে আমি ইবাদত করব, আপনার সাথে আমি এই মুহূর্তে যেতে পারছি না, তো বেটার আপনি যান, পরে আমি জিজ্ঞেস করে আসবো, আপনার এলাকার ঠিকানার নামটা আমাকে একটু লিখে দিয়ে যান। তো সেই লোকটা খুব নাছোড়বান্দা, বলে না আপনাকে আমার সাথে যেতে হবে, অবস্থা ভালো না, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, তাকে আমি এক ফোঁটাও কন্ট্রোল করতে পারছি না, এবং আসলে এটা আপনাকে না বলতাম না, কিন্তু অবস্থা খুবই খারাপের দিকে, মানুষজন জমে যাচ্ছে আমার বাড়ির পাশে। তো মানুষজন জানার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি এই জিনিসটা সলভ করতে যাচ্ছিলাম, তো আপনাকে আমার খুব দরকার। তো তিনি বলেন, রিফাত ভাই বলেন যে ঠিক আছে আমি আসবো, কিন্তু এর আগে আপনি আসেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আসছি। তো রিফাত ভাই বলে যে ঠিকানাটা দিয়ে যান। তো উনি বলে যে না ঠিক আছে, আমি ওয়েট করি, আপনি নামাজ পড়ে আসেন। তো রিফাত ভাই নামাজ পড়ে আসে, এবং রাত্রে 2টার দিকে রিফাত ভাই সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো রিফাত ভাই কেমন জানি একটা গন্ধ পাচ্ছিল, এবং গন্ধটা এরকম যে খুব কড়া টাইপের আতরের গন্ধ রিফাত ভাই চারিপাশ থেকে পাচ্ছিল, এবং রিফাত ভাই ওই লোকের সাথে রিক্সায় বসা অবস্থায় একটা টু শব্দ করেননি। তো যাই হোক, তিনি তার বাসার হচ্ছে এটা হচ্ছে 93 সালের ঘটনা। তার বাসা হচ্ছে সেগুন বাগিচার দিকে, আমি এক্স্যাক্ট লোকেশনটা বলছি না। তো তিনি রিফাত ভাইকে সেই বাসায় নিয়ে যান। তাদের বাসাটা এরকম দোতলা বাসা, খুবই ছিমছাম বাসা। তাদের বাসার নিচ থেকে রিফাত ভাই ঢোকার আগেই তিনি সেই ভাইকে বলেন যে ভাই আপনার নামটা কি? আমি তো আপনার নামটা জানলাম না, আপনি তো আমাকে ঠিকই আমার বাসা থেকে নিয়ে আসলেন। আমি এরকমভাবে নর্মালি কারো বাসায় যাই না, এরকমভাবে এত ঘটা করে চলে যাই না আমি, কিন্তু আমার কাছে কেন জানি আপনাদের আশেপাশের গন্ধটা ভালো লাগছিল না। তখন লোকটা বলে ভাই দেখেন আমি জানি না কি হচ্ছে আমাদের সাথে আমাদের বাসায়, আপনি আমাদের বাসায় গেলে চলেন, আমার নাম মারু, আমার নাম
আসলে আমি পুরা নামটা নিচ্ছি না, কারণ ওই এলাকায় লোকজন এখনও তাকে চেনেন, তো তার নাম মারুফ তিনি বলেন। তো রেফাত ভাই বললেন যে ঠিক আছে চলেন, আমি আসেন বাসায় যাই, বাসার ভেতরে ঢুকি। তো বাসার ভেতরে ঢোকার সময় রেফাত ভাই লক্ষ্য করে যে বাসার দেয়ালের উপরে 3-4টা শিয়াল মানে শিয়াল হাঁটছে, কিন্তু এই শিয়াল যে হাঁটছে এইটার দিকে শুধুমাত্র রেফাত ভাইয়ের চোখ পড়ছে। আর ওই মুহূর্তে ওই লোকের বাসার নিচে দেখি রেফাত ভাই দেখছিল 2-3 জন লোক। এই 2-3 জন লোকও বেশ ভীত সন্ত্রস্ত অবস্থায়, তারা কিছু দেখছে না, তারা খুব আহামরি কিছু দেখছে না। তো উনি বলছিল যে এরা আমার ভাড়াটিয়া, এরা পর্যন্ত ভয় পেয়ে গেছে, এরা পর্যন্ত বাইরে হয়ে গেছে, দেখেন বাসার কি অবস্থা। রেফাত ভাই ঢোকার সময় হঠাৎ করে ওখানে একজন ওস্তাদ চলে আসে এবং রেফাত ভাইকে বলে যে তুমি ওয়েট করো, একটু দাঁড়াও, বাসার ভেতরে ঢোকো না। রেফাত ভাই না, আমি ঢুকবো, আমি ঢুকে দেখি কি অবস্থা। বলে ঢোকার আগে অবশ্যই শরীর বন্ধ করো, কিন্তু ঢুকো না এখন, আমি ভিতর থেকে একটু আসছি। আমি আর ওনার সাথে ওই ওস্তাদের সাথে আরেকজন ছিল, ওই ওস্তাদের সাথে যিনি ছিলেন তাকে আবার রেফাত ভাই চিনেন না, তিনি রেফাত ভাইয়ের কাছে আসেন না। তো রেফাত ভাই দেখতে পাচ্ছিলেন যে তারা ছাদের উপর থেকে ঢুকে যাচ্ছে বাসার ভেতরে, এবং ঢোকার পর খুবই সিম্পল 5 মিনিটের একটা রাউন্ড দিয়ে রেফাত ভাইয়ের সামনে তারা চলে আসে এবং বলে যে হ্যাঁ বাসার ভেতরে যাও, বাসার ভেতরে ঢোকার সময় অবশ্যই এই সূরাটা মনে রাখবে এবং এই সূরাটা ঠিক মতো পড়বে, এবং এখনই শরীর বন্ধ করে যাও, এবং এই সূরাটা কোন সময় পড়তে হবে এটা তুমি ভেতরে ঢোকার পর বুঝে যাবা। তো রেফাত ভাই বাসার ভেতরে ঢোকে। বাসার ভেতরে ঢোকার সময় আপনারা প্রপারলি বুঝবেন কিনা জানি না, দেয়ালের মধ্যে থেকে কেউ যদি মাথা বের করে রাখে, রেফাত ভাই এরকম মাথা দেখছিল সিঁড়ি ওঠার সময়, এবং একই সাথে 15-20টা মাথা, এবং প্রত্যেকটা মাথা একই রকম দেখতে। রেফাত ভাই বুঝতে পারছিল যে তাকে ভয় দেখানো হচ্ছে, এবং বেশ বড় ধরনের ভয় দেখানো হচ্ছে রেফাত ভাইকে, যাতে রেফাত ভাই ভয় এখান থেকে চলে যায়। রেফাত ভাইকে ওই মুহূর্তে ওই দেয়ালগুলো থেকে যে মাথাগুলো বের হয়েছিল তারা সবাই একটা করে কথা বলছিল যে জীবনে যদি কোনোভাবেই বাঁচতে চাস তাহলে এটাই শেষ সুযোগ, আর যদি মরতে চাস তাহলে এটাই একটা সুযোগ। এবং এটা রেফাত ভাই বাসার ভেতরে ঢোকার সময় তিনি শুনতে পাচ্ছিলেন, এবং এই বলার সাথে সাথে ওরা দাঁত কিটমিট করছিল, এবং দাঁত কিটমিটের শব্দটা একদম প্রকট ছিল। তো রেফাত ভাই যার সাথে আসছেন তিনি আর ভেতরে ঢোকেন না, তিনি রেফাত ভাইকে ভেতরে ঢোকাই দিলেন। উনি বললেন যে আপনি ভেতরে যে দেখেন কি অবস্থা, আমি ভেতরে যাব না, অবস্থা তেমন একটা ভালো না। তো রেফাত ভাই ভেতরে ঢোকেন, এবং ভেতরে ঢোকার পর দরজা নক করেন। নক করার পরে এটা রেফাত ভাইয়ের অভ্যাস, দরজা নক করে ভেতরে ঢোকানো। তো রেফাত ভাই দরজার ভেতরে ঢোকার সময় বলছে আমি আসবো কি না, পারমিশন চায়, এবং সালাম দেয় ঘরে ঢোকার সাথে সাথে। এটা রেফাত ভাইয়ের অভ্যাস, এবং রেফাত ভাই এখনও পর্যন্ত ঘরের ভেতরে ঢোকার সময় তিনি সালাম প্রদান করেন। তো যাই হোক, তিনি সালাম দেয়, এবং তিনি স্পষ্ট সালামের উত্তর শুনতে পারেন, যে সালামের উত্তরটা কোনো মানুষের পক্ষে মানুষ দিচ্ছিল না, সেই ভয়েসটা তিনি বুঝেই যাচ্ছিলেন সেই ভয়েসটা অন্য কিছুর, অন্য কোনো একটা এন্টিটির, যে এইটা মানুষের হতে পারে না। ভয়েসটা খুবই চিকন এবং খুবই একদম ছোট্ট লোয়ার ভয়েস একটা সালামের উত্তর আসে। তো রেফাত ভাই ভেতরে ঢুকেই একটা লাশ দেখতে পান, এবং ঢোকার সময় তিনি দেখেন যে ঢোকার পর বাম পাশে একটা ডাইনিং স্পেস, ডান পাশে ড্রয়িং রুম, এবং সোজা একটা প্যাসেজের শেষ মাথা একটা রুম, এবং শেষ মাথা আবার ডানে গেলে আরেকটা রুম। তো এই দুইটা বড় রুম। তো রেফাত ভাই একটা লাশ দেখেন, এবং লাশটা একটা পিতলের খাটিয়ার মধ্যে পড়ানো, এবং লাশটার সাইজ খুব বেশি বড় না, লাশটা হাইয়েস্ট 4 ফিটের সাইজের একটা লাশ। তো রেফাত ভাই এটা দেখার পর ওইখানে থমকে যাওয়ার পর রেফাত ভাই বাসার নিচে নামে, দোতলা বাসা তো নিচে নামার পর ভাই কি কাহিনী বুঝলাম না, উপরে তো একটা লাশ দেখলাম, আপনাদের বাড়িতে কি কেউ মারা গেছে? তখন সেই লোক বলে জি না, আমাদের বাড়িতে কেউ মারা যায়নি, কিন্তু আমি আজ রাতে এই লাশের স্বপ্ন দেখেছি, এবং আমিও আপনাকে এই বাড়িতে লাশ অনেকের চিৎকার চেঁচামেচি করার কারণে আমি আপনাকে নিয়ে আসি, যেটা আজকে সবাই পাগলের মতো অবস্থা হয়ে যায়। আপনি ভেতরে গেলেই বুঝতে পারবেন। তবে আমি স্বপ্নে একটা লাশ দেখেছি আজকে ঘুম থেকে আমি এই সময় জেগে যাই। তো রেফাত ভাই যেহেতু ওই সেই বাসায় ঢোকে, এবং সেই বাসার ভেতরে আবারও ঢুকে দেখে যে সেখানে লাশ পড়া। রেফাত ভাইয়ের বাসা থেকে তখন ওই জায়গাটার ডিস্টেন্স খুব বেশি ছিল না, রিক্সায় তখন 25 মিনিট লেগেছিল আসতে। আমি বলছি না রেফাত ভাই বাসা তখন কোন জায়গায় ছিল। তো রেফাত ভাই যখন সেখানে থাকতো আর কি, যাই হোক, তিনি বাসার ভেতরে ঢোকার পরে
সেই জায়গায় লাশটা তিনি আবারও দেখতে পান এবং বাম পাশে ডাইনিং স্পেসের পাশ দিয়ে হচ্ছে একটা রান্নাঘর। ডাইনিং স্পেস থেকে রান্নাঘরটা বেশ বড়। তো তিনি রান্নাঘরের মধ্যে একজন মহিলাকে রান্না করতে দেখেন এবং সেই মহিলাটা তার দিকে তাকিয়ে হাসতে থাকে। তাকে দেখা তার দিকে মুখ করে তাকায় এবং তার দিকে তাকিয়ে হাসে। তো সেই মহিলাটাকে তিনি সালাম দেন রেফাত ভাইকে। তো মহিলাটা সালামের উত্তর না দিয়ে মাথাটা ওই পাতিলের মধ্যে দিকে তাকিয়ে মাথাটা নাড়তে থাকে। রেফাত ভাই একটু কাছে যান, কারণ রেফাত ভাইয়ের কাছে মনে হচ্ছিল যে এটা মানুষ তো অবশ্যই, কিন্তু উনি যা করছেন তা খুব ভালো কিছু করছে না। তিনি দেখেন ওই কাছে যান, একটু কাছে যাওয়ার পর তিনি দেখেন যে ফ্লোরের মধ্যে একটা কুকুর কাটা অবস্থায়, মাথা সহ কুকুর কাটা এবং খুব বাজে অবস্থা, এবং কুকুরের মাথাটা আলাদা করা, শরীর থেকে মাংসটা আলাদা করা, শরীর থেকে চামড়াটা আলাদা করা, মাংস তখন কাটা আর কি। ওই জায়গায় মহিলা রান্না করছে এবং উনি কি রান্না করছে সেটা আর বলার কোনো ধরনের মানে অবকাশ নাই যে তিনি ওই কুকুরটাই রান্না করছিলেন। যাই হোক, রেফাত ভাই বুঝতে পারছিলেন যে বাসার মধ্যে যা হচ্ছে তা নর্মাল কিছু না। রেফাত ভাই ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে দেখেন, ড্রয়িং রুমে একজন লোক বসা এবং সেই লোক চুপ করে বসে আছেন ধ্যানের মতো করে। রেফাত ভাই যে সালাম দেন, সালাম আলাইকুম, তখন ওই ধ্যানের লোকজনটা যেইভাবে সালামের উত্তর দেয় ঠিক সেইভাবে তিনি যখন বাসার ভিতরে ঢুকছিলেন সেই সালামের উত্তর ছিল সেই ভয়েসটা। তো রেফাত ভাই বুঝলেন যে এটা তার ভয়েস না এবং 100% ক্লিয়ারলি বোঝা গেল। রেফাত ভাই জিজ্ঞেস করলেন, ভাই আমি কার সাথে কথা বলছি? এবং রেফাত ভাইটা ডিরেক্ট, কারণ ওই মুহূর্তে ওই ড্রয়িং রুমের মধ্যে রেফাত ভাই আরও 2 জনের উপস্থিতি টের পাচ্ছিলেন, কিন্তু তার মানুষ ছিল না। তো ওই মুহূর্তে সেই বুড়ো লোকটা বলে যে, কেমন আছো তুমি রেফাত? তো রেফাত ভাই তো বুঝে গেছে কাহিনী কি। রেফাত ভাই বলে যে, জি ভালো, আপনি আমাকে চিনতে পেরেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আপনি এখানে কেন এসেছেন? রেফাত ভাই সরাসরি প্রশ্ন। এবং রেফাত ভাই বাই দিস টাইম শরীরের মধ্যে আরও কয়েকবার সূরা পড়ে শরীর বন্ধ করে ফেলেছে। সেই লোকটা বলে, এখানে তুমি এসছো কেন? আমরা চাই না তুমি এখানে আসো। তোমার সাথে আমার একবার দেখা হয়েছিল। তো সেই দিনে সেদিন তোমার কাছ থেকে আমি তোমাকে কিছু বলতে পারিনি। আমি সেদিন ব্যাক আউট করেছিলাম, কিন্তু তুমি আজকে এখানে কেন এসছো? তো রেফাত ভাই বলেন যে, আমি আপনার আসলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনাদের সাথে আমাদের একটা ডিফারেন্স আছে। এই মানুষদেরকে আপনারা যেভাবে আটকে রেখেছেন আর যেভাবে আপনারা তাদেরকে ভয় দেখাচ্ছেন সেটা আসলে ঠিক হচ্ছে না। এখন আমাকে বলেন যে আপনি কোথা থেকে এসছেন এবং কেন আপনারা তাদেরকে ডিস্টার্ব করছেন? তারা তো মানুষ, তাদেরকে ডিস্টার্ব করার আসলে অধিকার আপনাদের নাই। একটা পুরো বাসার মধ্যে আপনারা এরকম ডিস্টার্ব করে রেখেছেন। থাম, চুপ। তো খুব জোরে চুপ করতে বলে। রেফাত ভাই খুব হঠাৎ করে হকচকিয়ে যায় এবং চুপ হয়ে যায়। রেফাত ভাই বলে যে, দেখেন, চুপ করান আর যাই করান, আপনাদেরকে আসলে বলতে হবে আপনারা কেন এসছেন। এই বলে রেফাত ভাই তার হাতের ভিতরে জমজমের পানি চারিপাশে ছিটাতে থাকে। কারণ অলরেডি ওই রুমের মধ্যে আরও কয়েকজনের উপস্থিতি তিনি টের পাচ্ছিলেন কি আসলে প্রপারলি না, তিনি খালি হাত দেখতে পাচ্ছিলেন, দেয়ালের পাশ দিয়ে ভেদ করে হাতগুলো আসছে, কিন্তু শরীর পুরাটা দেখা যাচ্ছে না। তিনি চারিপাশে দেয়ালে পানি ছিটানোর সাথে সাথেই তিনি খুব জোরে চিৎকার দিয়ে বলেন, বন্ধ কর, আমি আর একটা কথা শুনতে চাই না, একটা কথা বলতে চাই না। বেশি কিছু করবি তো তোর বাসার মধ্যে তোর অসুস্থ ওয়াইফকে মেরে ফেলবো, তোর অসুস্থ ওয়াইফের সাথে সাথে তোকে মেরে ফেলবো, এবং বাসার নিচে যে মারুফ লোকটারে দেখতে পাচ্ছিস ওকে মেরে ফেলবো, একজনকেও রাখবো না। কারণ তোরা আমরা আমি কিছু করতে গেলে তোর এখানে কেন আসতে হবে এবং কেন তোকে এই ধরনের প্রশ্নের উত্তর আমাকে করতে হবে? এই ধরনের প্রশ্ন দিতে আমি রাজি না, এবং অকথ্য গালাগালি শুরু করে দেয়। রেফাত ভাই সে জায়গা থেকে উঠে যায় এবং রেফাত ভাই ভিতর থেকে এই শব্দটা কিভাবে আপনাদেরকে বলবো, এবং হাসিটা অট্ট হাসি আসছে। তিনি ওই মুহূর্তে ড্রয়িং রুমে কথা বলতে বলতে তিনি শুনতে পাচ্ছিলেন অট্ট হাসি, এবং হাসিটা একসাথে কয়েকজন মিলে দিচ্ছে। তিনি ভেতরে ঢোকার পর তিনি দেখেন যে তার একজন বয়স্ক মহিলা, যেই পুরুষটা ড্রয়িং রুমে বসেছিল মনে হচ্ছিল সেই বয়স্ক মহিলাটা তারই স্ত্রী হতে বা কিছু একটা। সেই মহিলা খুব জোরে জোরে হাসছে এবং কিছুক্ষণ ব্রেক নিয়ে হাসছে। মনে করেন আপনারা 5 মিনিট হাসলো, 5 মিনিট হাসার পর একটা ব্রেক নিয়ে আবারও সেই একই স্টাইলে হাসা শুরু হচ্ছে, এবং তিনি খাটের মাঝখানে ঠিক বসে আছেন। ওই রুমের মধ্যে ঢোকার পরও তিনি আরও কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করতে পারলেন।
এবং এটা একদম পরিষ্কার। তিনি নিচে নামলেন, ব্যাক করলেন এবং ওই মুহূর্তে তাদের বাড়িতে তার কাছে মনে হচ্ছিল বারবার রেফায়েত ভাইয়ের যে তার অজু নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু একটা, যাই হোক তার মনে হচ্ছিল যে তিনি যে দোয়া পড়ছিলেন সেটা কাজ হচ্ছিল না বা কিছু। তিনি আল্লাহকে ডাকছিলেন এবং বাসার নিচে যান। তিনি পকেট থেকে তার একটা তসবিহ বের করেন এবং মারুফ সাহেবকে ডেকে বলেন যে দেখেন, আপনার বাবা এবং মা দুজনই এফেক্টেড। রান্নাঘরে একজন মহিলাকে দেখেছি, তিনি কি হন আপনি জানি, আমি জানি না। তখন তিনি ওই মারুফ সাহেব বলেন যে উনি আমার খালা হন। আসলে আমি বাড়ির নিচতলায় থাকি এবং আমার স্ত্রীরা অলরেডি তাদের বাপের বাড়ি চলে গেছে আমার মা বাবার এইসব কার্যক্রমে, এবং আমি কোনোভাবেই সেটা ট্যাকেল দিতে পারছি না। এবং আমার স্ত্রী তাদের এই কন্ডিশন দেখে বলে দিয়েছেন যে তিনি আর এই বাড়িতে আসবে না। আসলে আমি এতটা, উনি বলছেন যে আমি এতটাই অসহায় হয়ে গেছি যে তাদের কাছে আমি যেতে পারছি না। তাদের কাছে গেলে আমাকে ধারালো জিনিস ছুঁড়ে মারে এবং এই পর্যন্ত কয়েকবার যাওয়ার পর আমার মা আমাকে বটি নিয়ে মারতে চলে এসছেন। প্রথমে মারতে চলে এসছেন, কিন্তু প্রথম যখন তিনি এরকম করছিলেন তখন তার সাথে আমি ঝগড়া করতাম এবং তিনি ঝগড়া করলে হাসতো এবং কন্টিনিউয়াস হাসতো। এখন কি হয়েছে, কেন হয়েছে, এসব জিনিসের আদৌ আমি আসলে কোনো ধরনের হদিশ পাচ্ছি না। এবং আমি প্রতিদিন রাতের বেলা এক প্রকার অশান্তির মধ্যে ঘুমাই। আমি যদি শ্বশুর বাড়িতে চলে যাই তখন আমার মনে হয় যে আমার মা বাবা যদি মারা যায় এবং সেটা আমি তো সহ্য করতে পারবো না। এবং বছর 5 আগেও তাদের মা বাবার এত সমস্যা ছিল না, জাস্ট 8 মাস যাবৎ তিনি তার এই ঝামেলা ফেস করছিলেন এবং প্রায় 8 মাস যাবৎ তার স্ত্রী তার সাথে তাদের বাড়িতে থাকেন না। এবং তিনি প্রায় সময় তার বাচ্চাকে দেখে আসেন, তার স্ত্রীকে কনভিন্স করে নিয়ে আসতে পারেন না, কারণ এর আগেও তিনি কয়েকবার চেষ্টা করেছিলেন কিন্তু তার বাবা মার এইসব কার্যক্রমে তিনি ফেড আপ হয়ে যাচ্ছিলেন এবং এমন পর্যায়ে চিৎকার চেঁচামেচি হয়। সিম্পল মোটরের পানি নিয়ে চিৎকার চেঁচামেচি। এবং এই যে ভাড়াটিয়াগুলো থাকে তিনি তাদেরকে রিকোয়েস্ট করে রেখেছেন, কারণ এই পর্যন্ত কয়েকটা ভাড়াটিয়াকে দা নিয়ে তার মা মারতে এসেছিল। প্রথম মনে হচ্ছিল যে তার বাবা মা পাগল হয়ে গেছে, দ্বিতীয়তে পরে আর এসব জিনিস মনে হয়নি, মনে হচ্ছিল যে তাদেরকে কেউ হয়তো কোনো ধরনের ক্ষতি করবার চেষ্টা করেছে অথবা তাবিজ করবার চেষ্টা করেছে। তো রেফায়েত ভাইকে তিনি বলেন যে হুজুর আপনি দেখেন কিছু করতে পারেন কিনা, কারণ এখানে আমরা কোনো ধরনের আর হোপ পাচ্ছি না। আর এই পর্যন্ত কয়েকবার আমাদের বাসার থেকে আমি লাশ বের হয়ে যেতে দেখেছি, কয়েকবার দেখেছি, এবং প্রত্যেকবারই লাশ বের হয়ে যাওয়ার সময় আমি দেখেছি স্বপ্নে যে আমি লাশের কাঁধ এবং লাশের একটা হ্যান্ডেল ধরে রেখেছি এবং প্রতিবারই মনে হচ্ছিল যে আমারই কোনো আত্মীয় স্বজন মারা যাচ্ছে, আমারই কোনো কেউ মারা গেছে আমারই। এবং আমি স্বপ্নে তার অনেকবার কান্না করেছি এবং ঘুম থেকে উঠে দেখেছি যে আমার পুরো বালিশ ভেজা। তো রেফাত ভাই বলেছে যে দেখেন এটা খুবই কঠিন একটা জিনিস, আসলে এরকম করে হঠাৎ করে আমি কিছু বলতে পারছি না। এবং ওস্তাদরা আপনাদের বাসার ভেতরে আসলে অনেক এন্টাইটির খোঁজ পেয়েছেন এবং আমিও যখন আপনার বাবার সাথে আমি ড্রয়িং রুমে কথা বলছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি উপস্থিত থাকা অবস্থায় ওই মুহূর্তে আরও 4-5 জন উপস্থিত ছিল যারা কয়েকবার চেষ্টা করেছে আমার গলাতে চাপ দেবার। যাই হোক, তাদের গলাতে চাপ দিলে হয়তো আমার কিছু হতো না, তবে আমি একটু ইচিং ফিল হতো, চুলকাতো আমার গলাটা, কিন্তু সেটা হয়নি, সেটা সুযোগ আমি দিইনি তাদেরকে ধরার জন্য। তবে তারা আমার পিঠে একটা আঁচড় দিয়েছে, আপনি একটু দেখেন আমার পিঠে আঁচড় পড়েছে কিনা। আসলে সত্যি সেই লোক দেখে অবাক হয়ে যায়, বলে যে হ্যাঁ আপনার পিঠে একটা আঁচড় আছে। তো রেফাত ভাই সেদিন বাসায় চলে আসে, সেদিন বাসায় আসে ফজরের নামাজের সময়, তখন মসজিদে তিনি ফজরের নামাজ পড়ে বাসায় এসে রেস্ট নেন এবং পরের দিন রাতের বেলা তিনি ওস্তাদদেরকে জানান এবং সেই ভাইকে তিনি আসার সময় বলে এসেছিলেন যে দেখেন আপনি যদি কষ্ট করে রাতগুলা এখন এখানে না থেকে কোথাও থাকেন, আপনার মার শ্বশুর বাড়িতে থাকেন, আমি যেদিন যাব সেদিন আপনাকে আমি নিয়ে সেই বাসায় ঢুকবো। তো সেই লোকও রাজি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে উনি যেটা বলছে সেটাই। তো এর আগে আর উনি কোনো ভরসা পাচ্ছিল না, এটা ওনার চেহারা দেখে বুঝে যাচ্ছিল। এবং রেফাত ভাই যে জায়গায় কোনো মানুষ তাকে নিয়ে যাওয়ার পর যদি ভরসা না পায়, রেফাত ভাই নিজেও খুবই ডাউন ফিল করে, এটা একদমই রেফাত ভাইয়ের অভ্যাস। যাই হোক, রেফাত ভাই সেদিন রাত্রেবেলা তার মাকে স্বপ্নে দেখেন এবং তার মা তার পাশে বসে ভাত খাচ্ছিলেন। তিনি ম্যাক্সিমাম টাইমই তার পাশে এসে খাওয়া দাওয়া করেন, এটা তিনি দেখেন। আবার মাঝে মধ্যে দেখেন যে তিনি লাশের খাটিয়ার মধ্যে দাপড়াচ্ছেন। যাই হোক, সেদিন রাতেবেলা তিনি তার মাকে দেখেন, তার মেয়ে মনটা একটু ভালো খারাপ ছিল। একবার ওস্তাদ রে এসে তার কাছে চলে গেছে, তিনি খেয়ালই করতে পারেনি। পরে তিনি তার কথা মনে পড়লো, সেই মারুফ ভাইয়ের কথা। আমি এটা ছদ্মনাম নিয়েছি, যদিও আগে বলে দিচ্ছি। তো রেফাত ভাই সে তো এই মারুফ ভাইয়ের কথাটা ওস্তাদদেরকে জানান এবং ওস্তাদরা বলেন যে
দেখো তুমি আগে ওই বাড়িতে যাও, ওই বাড়িতে যারা আছে তারা আদমখোর এবং তাদেরকে পাঠিয়েছে তাদেরই কোনো আত্মীয় স্বজন হতে পারে, কারণ ওইখানকার লোকজনদের ওইখানের আশেপাশে আমি কারো কোনো হদিশ পাচ্ছি না এবং বুঝতে পারছি না যে আসলে তাদেরকে কিভাবে সরানো যায়। তাদেরকে সরানোর উপায় হচ্ছে তুমি তাদের বাড়িতে যাও, সেই লোকটাকে ধরো, দেখো প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। ওই মুহূর্তে আমি থাকবো এবং সাথে অবশ্যই 2 জন সাক্ষী রাখবে। অবশ্যই সেদিন রোজা রাখবে এবং রোজা রেখে সেই বাসায় প্রবেশ করবে। আগামীকাল অবশ্যই রোজা রাখবে, রোজা রেখে সেই বাসায় প্রবেশ করবে। ওই বাসার ভিতরে যদি কোনো ধারালো জিনিস থাকে সেগুলো সাথে করে নিয়ে আসবে, কারণ ওই মুহূর্তে বোঝা যাচ্ছিল কোনো মৃত্যু অবধারিত। সেই মৃত্যুটা তারা নিজেরা করতে পারে, নিজেরা ঘটায় ফেলতে পারে এবং এই মৃত্যুটার জন্য এখানে কিছু আদমখোর জিনদের পাচার করা হয়েছে। তবে এটা কে পাচার করেছে, কেন করেছে সেটা এখনও জানা যাচ্ছে না এবং এটা খুবই খারাপ দিক। এবং এটা আসলে আমাদের সমাজের মধ্যে এখনও অনেক লোভী মানুষ আছে যারা এই ধরনের কাজকর্ম করে থাকে। যাই হোক, মারুফ সাহেবও সেইখানে তিনি আটকা পড়ে গেছেন। সেদিন মারুফ সাহেবকে খবর দিয়ে তাকে নেওয়া হয় এবং তাদের একটা রডের দোকান ছিল, মারুফ সাহেবের একটা রডের দোকান ছিল। মারুফ সাহেব তখনও বিয়ে করেননি, তার বয়স তখন 32 বছর বয়স এরকম কিছু। তো তিনি তাদের রডের দোকানটা সামলাতেন, তাদের বেশ টাকা পয়সা ছিল। তো মারুফ ভাই রডের দোকানটা ছিল, আমি আপনাদেরকে এলাকার নাম বললে আপনারা চিনে যাবেন, যাই হোক আমি বলছি না। তো মারুফ ভাইকে তিনি ওই দোকান থেকে পিক করে মারুফ ভাইয়ের সাথে তিনি তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেন। তো বাসায় পৌঁছায়ন হচ্ছে ঠিক দুপুরের পরপরই। তো রেফাত ভাই ভেতরে দুপুরের সেদিন রোজা ছিল। তো রেফাত ভাই বলেন, দেখেন আমি জানি না কতক্ষণ লাগবে, আপনি আমার ইফতারের ব্যবস্থা করেন। তো একটু পরেই ব্যবস্থা করলে হবে, আগে আমার সাথে বাসার ভেতরে চলেন। তো বাসার ভেতরে ঢোকার সময় ওই বাসার নিচতলার এক ভাড়াটিয়া বলছে যে আমি আপনাদেরকে সাহায্য করতে চাই, আমিও যাব আপনাদের সাথে। তো তিনিও ওঠেন। তো তাদের বাসার ভিতরে রেফাত ভাই উঠার পরে রেফাত ভাই ড্রয়িং রুমের মধ্যে তার মা বাবাকে 2 জনকে দেখতে পান এবং তার খালা ডাইনিং স্পেসে বসে হাসছে, তার মাও ড্রয়িং রুমে বসে হাসছে, তার বাবা চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। তো রেফাত ভাইয়ের সামনে হঠাৎ করে তার মা তেড়ে আসে সেই লোককে, সেই মারুফ ভাইকে মারার জন্য এবং গলা টিপতে বসে পড়ে। তো রেফাত ভাই হাত ছড়ান এবং হাত ছাড়ান, এই প্রথম কোনো মানুষকে তিনি খুব জোর করে হাত ছড়ান, সেটা মহিলা, এবং তাকে বাঁধতে বলেন এবং বলেন যে আপনি তাকে বাঁধেন এবং না বাঁধলে তিনি হঠাৎ করে আবার উঠে চলে আসবেন, আপনার উপর তার একটা বড় গ্রাজ আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো রেফাত ভাই সেটা ওই মহিলাকে বাঁধতে সাহায্য করেন, ওই নিচের ভাড়াটিয়াটা বেঁধে ফেলে তাকে। তো বেঁধার পরে ওই রেফাত ভাই তাকে জিজ্ঞেস করেন যে আসলে আপনাদের কাকে প্রশ্ন জিজ্ঞেস করব। তো তারা খুব করে এরকম গোঙানি ভেতর থেকে শব্দ আসছিল। তো রেফাত ভাই বলেন যে আসলে প্রশ্নের উত্তর ওই মুহূর্তে রেফাত ভাই বলেন যে আমি আসলে এরকম ওই মুহূর্তে উপস্থিত বুদ্ধি হিসেবে চিন্তা করি যে প্রশ্নের উত্তরটা আসলে দিবে হচ্ছে ওই মারুফ ভাইয়ের মা। তার বাবা কিছু বলবে না, তার বাবা পেঁচাবে, মিথ্যা কথা বলবে। তো রেফাত ভাইয়ের মাকে তিনি জমজমের পানি ছিটান, রমজমের পানির মধ্যে হালকা একটু যাই হোক কিছু জিনিস মিশিয়ে তিনি ছিটান এবং ছিটানোর সাথে সাথে সেই মহিলা চিৎকার করতে থাকে, বলে যে আমার শরীর পুরল গো, কে তুই। তো রিফাত ভাই বলে যে কে আমি, এটা আপনাকে জানতে হবে না। বলে আমি দেখতে পাচ্ছি না কিছু, কিন্তু বল কে তুই। তো রিফাত ভাই বলেন যে আমি বলবো আপনাকে আমার সব পরিচয়, সব ডিটেলস, আমার বাসার অ্যাড্রেসও আপনাকে আমি দিয়ে দিব, কিন্তু আগে বলেন আপনি এখানে কেন আসছেন। উনি বলছেন যে এই ছেলেটার আমি মেরে ফেলবো, এই ছেলেটার আমি রাখবো না, আমার এই ধরনের ছেলের দরকার নাই। তো রিফাত বলেন যে না, আপনার তো এই ধরনের ছেলের দরকার আছে কিনা সেটা আমি প্রশ্ন করি না, আপনি এখানে কেন আসছেন সেটা বলেন। সেই মহিলা বলে যে আমি কোনো কিছুতে তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, আমি এই ছেলেটাকে মেরে ফেলবো এবং আমি বাসার সবাইকে মেরে ফেলবো, আমি দেখবো কার বাপের কত সাহস। তো উনি রেফাত ভাইয়ের সাথে তর্ক করতে করে এক পর্যায়ে উনি নিজের আঙ্গুলে কামড় দিয়ে দিলেন এবং কামড় দিয়ে সেই রশির বাঁধনটা খোলার চেষ্টা করছিলেন। রেফাত ভাই তার হাতটা সরিয়ে তার মাথার মধ্যে হাত রেখে কিছু দোয়া পড়তে থাকেন এবং তার মুখের মধ্যে ফু দেন, সাথে সাথে সেই মহিলা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার সাথে সাথে তার বাবা হাসতে থাকে। তো রিফাত ভাই বলেন যে আপনারা যদি আমার সাথে কোনো ধরনের উল্টাপাল্টা করেন তাহলে এইখানে যে পরিমাণ ব্যবস্থা নিয়ে আসছি তাতে আপনারা পালাতে তো পারবেনই না, কোনো বোতলে ভরা হবে না, সরাসরি আপনাদেরকে মেরে ফেলা হবে। তো আমরা চাই না আপনাদেরকে মেরে ফেলে কোনো ধরনের ঝামেলা করতে, আপনারা আপনাদের মতো চলে যাবেন, তবে বলতে হবে আপনাদেরকে কে পাঠিয়েছে এখানে এবং আপনারা কেন এখানে এসছেন। তিনি বলেন না, তারা বলেন না, তারা খালি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে মাটির নিচটা দেখিয়ে দেয়।
তো রিফাত ভাই বুঝতে থাকে যে ওই ড্রয়িং রুমের মাটির মধ্যে কিছু আছে। তিনি কার্পেটটা সরালে দেখতে পান যে একটা ভাঙা সিমেন্ট টাইপের বস্তু। সাথে সাথে তিনি সেই ভাঙা সিমেন্ট টাইপের বস্তুটাকে ওই কাপড়টা সরিয়ে রাখেন এবং বলেন যে এখানে কেউ যেন না আসে, এবং চারিপাশে তিনি একটা ওই পানি দিয়ে জমজমের পানি দিয়ে একটা এনসার্কেল করেন এবং এনসার্কেল করে সেখানে ওইটার উপরে জমজমের পানি ছিটিয়ে দেন। ওইটার উপর জমজমের পানি ছিটাতে তাদের বাবা মা দুজনেই একই সাথে অজ্ঞান হয়ে যায়। তিনি ড্রয়িং রুম থেকে ভেতরের রুমে যেয়ে দেখেন তার খালা অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, তিনি ভেতর থেকে বাইরে চলে আসেন এবং তার সেই মারুফ ভাইকে বলেন যে দেখেন, আপনি এই মুহূর্তে বাড়িতে কেউ ঢুকেন না, এবং এই বাড়িতে ঢোকা মানে একটা বিপদ ডেকে আনা। তো আপনারা এক কাজ করেন, এই বাড়িতে দরজাটা খোলা রাখবেন এবং আমি চেষ্টা করব এখানে যতটুকু পর্যন্ত থাকার। আমার ইফতারের ব্যবস্থা করেন। তখন ওই মুহূর্তে ইফতারের টাইম হয়ে গেছে। তো রিফাত ভাই বাইরে থেকে ইফতার করে এসে মাগরিবের নামাজ পড়ে এসে সেই বাড়িতে প্রবেশ করেন। আবার সেই বাড়িতে প্রবেশ করার সময় রিফাত ভাইকে ওই বাড়ির নিচে বাম পাশে একটা রয়্যাল গাছ ছিল। সেই রয়্যাল গাছটা অনেক পরে কাটা হয়েছে। যাই হোক, সেই রয়্যাল গাছের মধ্যে রয়্যাল ধরতো। সেই রয়্যাল গাছের মধ্যে দুজন এন্টিটি বসা তিনি দেখতে পাচ্ছিলেন এবং তার দিকে খুব রাগ করে রাগের দৃষ্টি তাকিয়ে আছেন এবং ইশারা করছেন রাগ দিয়ে, যেখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। রিফাত ভাই সেই রয়্যাল গাছের নিচে কেমন জানি একটা চুল টাইপের জিনিস দেখতে পাচ্ছিলেন, অনেকগুলো চুল পড়া এবং চুলগুলো খুব কোকড়া চুল। তো অনেকগুলো চুল পড়া। তিনি রিফাত ভাই সেই চুলটা দেখে এখানে বলেন যে আসলে এখানে চুল ফেলেছে কে। তো সে মারুফ বলেন, আমি যখন একটু আগে দেখলাম এখানে চুল দেখলাম না, আপনি এখানে চুল চুল পাচ্ছেন কোথায়? আমি তো চুল নাই। রিফাত ভাই বলে যে আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি আমাকে একটা কোদাল দেওয়ার ব্যবস্থা করেন। তো উনি কোদাল দেওয়ার ব্যবস্থা করে এবং কোদাল দিলে তিনি ওই কোদাল থেকে মাটি সরান এবং ওখানে কীভাবে বুঝাবো আপনাদেরকে, অনেকটা ছোটোখাটো একটা ফুটবল সাইজের পুটলি, এখানে অনেকগুলো তাবিজ একসাথে আঠা লাগানো টাইপের অনেকগুলো তাবিজ, মোম দিয়ে পেঁচানো, মোম দিয়ে চারিপাশে এনসার্কেল করা অনেকগুলো তাবিজ। তিনি সেই তাবিজগুলো ওই মুহূর্তে একটা জায়গায় রেখে দেন এবং 1 সেকেন্ড পরে ওস্তাদ এসে সেখান থেকে সেই তাবিজগুলো নিয়ে যায়। ওই তাবিজগুলো নেওয়ার সাথে সাথেই ওই গাছের মধ্যে থাকা দুইটা এন্টিটি তিনি আর দেখতে পাচ্ছিলেন না রিফাত ভাই। তিনি বাসার ভেতরে যান এবং বাসার ভেতরে ঢোকার পরে দৌড়াদৌড়ি করছিল বটি নিয়ে ওই মারুফের মা, রীতিমতো দৌড়াদৌড়ি করছিল এবং দেয়ালে কোপ দিচ্ছিল। সেসব জায়গা থেকে রিফাত ভাই মাথা দেখতে পাচ্ছিল, সেসব জায়গার দেয়ালগুলোতে কোপ দিচ্ছিল, একের পর এক কোপ দিচ্ছিল আর গোঙানির মতো কি রে এরকম টাইপের শব্দ। রিফাত ভাই একদম পরিষ্কার বললেন যে এরকম শব্দ আসছিল। তো রিফাতের ড্রয়িং রুমে জানে সে কার্পেটটা ওই মুহূর্তে সরানো ছিল, যেহেতু ওই মুহূর্তে ওই জায়গায় সে একটা সুন্দর ওই এনসার্কেল করে এসেছিল জমজমের পানিতে। রিফাত ভাই ওখানে যেয়ে দেখে লাল একটা বর্ডার হয়ে আছে। তো যাই হোক, সেটা দেখার পরে ওই লোকের একদম জট অবস্থা, হা করে তাকিয়ে আছে রিফাত ভাই কী করছে। রিফাত ভাই সেই সিমেন্টটা সরায়, খুব পাতলা লেয়ারে একটা সিমেন্ট ছিল, সেই সিমেন্টটা সরানোর পর নিচে একটা ছোট্ট বক্সের মতো পায়, যেটার মধ্যে কিছু আঙ্গুলের টুকরা পাওয়া গেছে, কিছু জিব্বা পাওয়া গেছে এবং কিছু রক্তের চাকা ছোপ কিছু ওইটার মধ্যে কিছু তাবিজ পাওয়া গেছে। যাই হোক, সেগুলি রিফাত ভাই প্রচণ্ড গন্ধ আসছিল সেটা থেকে, বমি করার মতো অবস্থা। রিফাত ভাই সেটা ওই মুহূর্তে বের করে সেটার মধ্যে জমজমের পানিটা সরিয়ে ফেলে এবং সরানোর পরপরই ওস্তাদরা এটা এখান থেকে নিয়ে যাওয়ার পরে তিনি ওই ভেতরের রুমে যান। ভেতরের রুমে যেয়ে দেখেন তার মা বাবা দুজনেই পড়ে আছে, তার বাবা চুপ করে বসে আছে। তখন রিফাত ভাই জিজ্ঞেস করলেন যে আপনি কে? তখন সেই লোক বলে আমার নাম মহিদুল ইসলাম। এই নামটা কিন্তু সঠিক নাম। বলেন যে আপনার বাসা কোথায়? বলে যে আমার বাসা হচ্ছে এই ঠিকানায়। তখন রিফাত ভাই বলে যে আপনি এতদিন যাবৎ কি করছিলেন, আপনার কি কিছু মনে আছে? তো সেই লোক বলে যে আপনি কে? তো বোঝা যাচ্ছিল যে, এবং ভয়েসটা কিন্তু সেই চিকুন ভয়েস না। তো রেফাত ভাই বুঝতে পারলো যে তিনি নর্মাল অবস্থায় আছেন এবং তিনি কুজোর মতো হয়ে আছেন। যাই হোক, রেফাত ভাই বলেন যে আপনি বিশ্রাম করেন, আপনার সাথে আমার পরে দেখা হবে। তার মা তখন ঘুমাচ্ছে, উঠে নাই। তো ঠিক একদিন রেফাত ভাই বাসায় ওই সময় বাসায় চলে আসেন এবং রেফাত ভাই ওস্তাদদেরকে জিজ্ঞেস করেন, দেখেন আমি তো আপনাদেরকে সব দেওয়ার পরে কাউকে কিছু পাই নাই, দেখি নাই, কি করছিলেন? তো বলে যে ওদেরকে এমন দৌড়ান দিছি যে ওরা এখানে আসার আগে চিন্তা করবে যে আমি যে দৌড়ান দিছি সেটার কথা। তো যাই হোক, রেফাত ভাই পরে ওস্তাদদেরকে আর কিছু বলেন না এবং
পর 3-4 দিন পরে সেই লোক এই ডেকচি ভরা খাওয়া দাওয়া নিয়ে আসছে রেফাত ভাইয়ের বাসায়। এই খাওয়া দাওয়া নিয়ে আসে বলে যে এটা আপনি মসজিদের সবাইকে নিয়ে খাবেন, এটা আমার তরফ থেকে খাওয়া, আজকে দুপুরে প্লিজ আপনি একটু বলে রাখবেন যে আমি এটা খাওয়াবো, এবং আমি খুব খুশি আপনি কাজটা করেছেন, এবং আসলে আমি বুঝতে পারছিলাম না আপনাকে কী বলবো। তাহলে রেফাত ভাই বলেন যে দেখেন, আমি আপনার সাথে আর দেখা করতে চাচ্ছি না, আল্লাহ করিয়েছে যদি কোনো প্রবলেম হয় তাহলেই আসবেন, এছাড়া আমার কাছে না আসলে আমি খুশি হব। কারণ এই জন্য এই কারণেই বলা এটা যে এর আগে অনেক কাজ হয়েছিল, কিন্তু রেফাত ভাইয়ের কাছে আসার পরে দেখা যায় তিনি আবারও আসছেন দেখা করতে, আবারও বিভিন্ন প্রশ্ন। রেফাত ভাই এত প্রশ্ন পছন্দ করেন না। যাই হোক, সেই লোককে তিনি বলেন যে ঠিক আছে, আপনি চাইলে আমাদের সাথে জোহরের নামাজ পড়ে যান, আর এত খাওয়ার ব্যবস্থা না করলে হতো। তো রেফাত ভাই আমাকে এই যিনি এটা শেয়ার করেন, তিনি বলেছেন যে আপনি এটা এইভাবে শেয়ার করবেন, এটা আপনাকে বলা, এবং এটা অল্প সময়ের মধ্যে এটা একটা সলভ করার আমার একটা কেস, এবং তিনি সামনে একে একে আরও অনেক কেস আপনাদের শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আশা করছি আপনি সহ আপনার অডিয়েন্স সহ সকলেই ভালো আছে এবং ভালো দলে আছে। ভাইয়া, বরাবরের মতো আমি আজকেও একটা নিত্য নতুন ঘটনা নিয়ে আসলাম, এবং আপনারা আমার আগের ঘটনায় যেরকম রেসপন্স করেছেন এতে আমি খুবই খুশি এবং চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে বারবার বলে, যারা অডিয়েন্স রয়েছেন আপনারা অবশ্যই আমার গল্প শোনার পরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্পটা কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন করে গল্প বলার জন্য অনুপ্রেরণা যোগায়। আমি খুবই হ্যাপি যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করতেছেন গল্প শোনার জন্য আমার কণ্ঠে। তো ভাইয়া, আজকে বেশি কথা না বাড়িয়ে খুব দ্রুত শুরু করব আসল ঘটনাতে। আসলে ভাইয়া, ভয় এটা এমন অনুভূতি যা সবার মাঝেই আছে। পৃথিবীতে এমন কেউ নেই যার মধ্যে ভয় কাজ করে না। তো ভয় সবার মধ্যেই আছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। যাই হোক ভাইয়া, কথা না বাড়িয়ে আমি মেন ঘটনা শুরু করতেছি। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন শাহিন ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই ঘটনাটি শোনা যায় লালবাগ কেল্লার পাশের এক পুরনো মসজিদ নিয়ে। এলাকাবাসী বলে এটা শুধু গল্প না, এটা হলো রাতের এক অজানা ভয়ঙ্কর সত্য। পুরান ঢাকার সরু গলি, পুরনো ইটের দেয়াল, আর সে গলির শেষে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মসজিদ। দিনে সেখানে সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই অদ্ভুত নীরবতা সেখানে প্রকাশ পায়। প্রায় 18 বছর আগের ঘটনা। মসজিদে নতুন একজন মুয়াজ্জিন আসে, যার নাম ছিল ইয়াসিন। তার কণ্ঠ খুব সুন্দর ছিল। আজান দিলে পুরো এলাকা থেমে তার আজান শুনত। কিন্তু প্রথম রাতেই মসজিদের এক বৃদ্ধ খাদেম তাকে সাবধান করে বলে যে, ইয়াসিন, তুমি রাত 3টার পর কখনো ছাদে উঠবা না। ইয়াসিন এগুলো হেসে উড়িয়ে দেয়। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে, সবাই ঘুমিয়ে যায়। হঠাৎ মসজিদের ছাদ থেকে ভেসে এলো এক আজানের অদ্ভুত শব্দ। কিন্তু ওই সময় তো কোনো প্রকার আজান হওয়ার কথা না। ইয়াসিন অবাক হয়ে ছাদের দিকে তাকালো। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ছাদে উঠে সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার শরীর হঠাৎ করেই কাঁপতে শুরু করলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে একজন মুয়াজ্জিন সাহেব, সাদা কাপড়, মাথাও নিচু করে। সে আজান দিচ্ছে, কিন্তু তার কণ্ঠটা অস্বাভাবিক ভারী ছিল, আর প্রতিটা শব্দে যেন কষ্ট মিশে আছে। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, এ কি, কে আপনি? মুয়াজ্জিন সাহেব ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। তার মুখ ফ্যাকাশে, চোখে গভীর অন্ধকার। অতঃপর মুয়াজ্জিন বলল, এই আজান শেষ হয়নি এখনো। একটু পরেই হঠাৎ করে পুরো একটা ছাদ কেঁপে উঠল। ইয়াসিন দৌড়ে নিচে নামতে চাইল, কিন্তু নামার জন্য সিঁড়ি নেই ছাদে।
চারদিকে শুধু অদ্ভুত ভয়ানক অন্ধকার। আর সেই কণ্ঠ আবারও ভেসে এলো, যে শুরু করে তাকেই শেষ করতে হয়। পরদিন সকালে মসজিদের ছাদে পাওয়া গেল ইয়াসিনের জুতা, কিন্তু সে নেই। এরপর থেকে মাঝে মাঝে রাত 3টার পর লোকজন বলে এখনো মসজিদের ছাদ থেকে আজানের শব্দ ভেসে আসে, কিন্তু কেউ কখনো দেখতে পায় না আসলে আজানটা কে দিচ্ছে। আর যদি কেউ ভুল করে ছাদে উঠে যায় তাহলে সে আর ফিরে আসে না, কারণ সেই শেষ আজান যেন এখনো শেষ হয়নি। তো ইয়াসিন নিখোঁজ হওয়ার পর লালবাগ কেল্লার পাশের সে মসজিদ নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাত 3টার পর কেউ আর ওই দিকেই যেত না। মসজিদের দরজা বন্ধ রাখা হতো, কিন্তু তখনও আজানের শব্দ থামেনি। কিছুদিন পর এলাকার মানুষ একজন বয়স্ক ইমাম, তার নাম ছিল হাফেজ আব্দুল করিম, তাকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি নিজেই বিষয়টা দেখবেন এমনটা আশ্বাস দিলেন। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে, হালকা কুয়াশা। হঠাৎ ছাদ থেকে আবার সেই পুরনো আজানের শব্দ ভেসে এলো, কিন্তু এবার কণ্ঠটা আরো ভারী, আরো কষ্টে ভরা মনে হচ্ছিল। হাফেজ করিম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন। ছাদে উঠে তিনি থমকে গেলেন। দেখলেন এক না 2জন মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে। একজন অজানা সেই পুরনো মানুষ, আরেকজন হলো ইয়াসিন। ইয়াসিনও আজান দিচ্ছে, কিন্তু তার চোখ ফাঁকা, তার মুখে কোনো প্রকার প্রাণ নেই। 2জন একসাথে আজান দিচ্ছে, কিন্তু শব্দগুলো মিলছে না। একটা টানছে সামনে, আরেকজন টানছে পিছনে। পুরো ছাদ কেঁপে উঠছে। হাফেজ করিম সাহেবের কাপা গলায় বললেন, থামো, এটা আল্লাহর ঘর, এখানে এইভাবে নয়। এমনটা শোনার পর হঠাৎ 2জনই একসঙ্গে থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা তাকিয়ে ফিরে তাকালো এবং একসাথে বলল, আমরা এখনো শেষ করতে পারিনি। হাফেজ করিম বুঝতে পারলেন এটা অসমাপ্ত কিছু একটা। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ জোরে বাতাস বয়ে গেল। ছাদের কোণা থেকে ধোঁয়ার মতো কিছু উঠতে লাগলো। ইয়াসিন কাঁপতে শুরু করলো, তার মুখে কষ্ট। সে ধীরে বলল, প্লিজ আমাকে এখান থেকে নিচে যেতে দাও। হাফেজ করিম চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকলেন। হঠাৎ একটা তীব্র চিৎকার সব নিস্তব্ধ করে দিল। যখন তিনি চোখ খুললেন, দেখলেন ছাদে কেউ নেই। পরদিন সকালে মসজিদের সিঁড়ির কাছে পাওয়া গেল ইয়াসিনকে অচেতন অবস্থায়, কিন্তু সে বেঁচে আছে। সে আস্তে আস্তে সুস্থ হলো, কিন্তু তার সেই রাতের কোনো কিছু যেন মনে নেই। সবাই ভাবলো সব শেষ, কিন্তু কয়েক সপ্তাহ পর এক রাতে আবারও সেই ঘটনা ঘটে গেল। 3টা বাজতেই মসজিদ থেকে, ছাদের থেকে ভেসে এলো আবারও আজান, একটা সম্পূর্ণ আজান। এবার শুধু এক কণ্ঠ না, আর সেটা ইয়াসিনের না। আজও লোকজন বলে যে আজানটা শুরু হয়েছিল তা এখনো শেষ হয়নি। আর যদি কেউ মন দিয়ে সে আজানটা শোনে, শেষের দিকে একটা শব্দ ভেসে আসে, সেটা হলো এখনো আজান বাকি আছে, শেষ হয়নি, শেষ হয়নি। আর এই আজানটা কখনো শেষ হবেও না। ধন্যবাদ ভাইয়া, আজকের মতো এতটুকুই। যারা এতক্ষণ আপনারা দীর্ঘ মনোযোগ দিয়ে এই ঘটনা শুনলেন, আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেটা হলো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন। বলে রাখি যে আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং দেখি কে কোথায় থেকে কমেন্ট করছেন।
আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, অবশ্যই আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাদের মেইলে নক দিবেন। আমরাও আপনাদের সত্য ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই ছিল। যারা অসংখ্য ধৈর্য নিয়ে গল্পটা শুনলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ঘটনাটা দেখছেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলে থাকি আমি আমার নানুর কাছে বড়। আমার বাবা মা যখন মারা যান তখন আমি খুব ছোট, বলতে পারেন আমি তাদের চেহারা কখনো ঠিকভাবে বুঝতে পারিনি। আমার জ্ঞান হওয়ার আগে আমি তাদেরকে হারিয়েছি। আমার নানু ভাই আমাদেরকে যেখানে রাখতেন সেটা আসলে একটা বড় মফস্বল জায়গা। এই কারণে বলছি, তখন যখন আমরা ছিলাম তখন সেটা খুব একটা বেশি লোকালয়ে ছিল না, কিন্তু এখন বর্তমানে সেটা বেশ লোকালয়ে পরিণত হয়েছে। ঘটনাটা আসলে শুরু হয় এলাকার মক্তব থেকে। আমার নানু ভাই আমাকে ঠিক যখন আমার বয়স 8 থেকে 9 বছর, তখন আমাকে এলাকার একটা মক্তবে নিয়ে যান। মূলত আমি বেশ দুষ্ট স্বভাবের ছিলাম দেখে আসলে আমাকে মক্তবে ভর্তি করে দেয়। এর আগে আমাকে বাসায় হুজুর দিয়ে পড়ানো হতো। মূলত আমার নানু ভাইয়ের ইচ্ছে ছিল যে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করে একটা বড় মানুষ হব, কিন্তু পাশাপাশি আমার হাফেজি জ্ঞান থাকবে। পুরোপুরি হাফেজ না হলেও আমি অন্ততপক্ষে অনেক ইসলামিক জ্ঞান রাখবো। সেই থেকেই আসলে মক্তবে হুজুরের কাছে আমাকে খুব সকালবেলা পাঠিয়ে দেওয়া হতো। অনেক ভাই একটু বলে রাখতে চাই, যারা এলাকায় থাকেন বা মফস্বল এলাকায় থাকে তারা জানেন যে একটা এলাকায় ঠিক একটা মক্তব থাকে যেখানে প্রতিদিন সকালবেলা পুরো এলাকার বাচ্চারা সেখানকার বড় হুজুরের কাছে বা খতিবের কাছে পড়তে যান। আমাদের মক্তবটাও তেমনি খুবই প্রসিদ্ধ একটা মক্তব ছিল এবং বেশ দূর দূরান্ত থেকেই বাচ্চা কাচ্চারা সেখানে পড়তে যেত। যেটা বলছিলাম, আমাকে বাসায় এসে পড়ানোর কারণে ছোটবেলায় আমাকে মক্তবে যেতে হয়নি, কিন্তু পরবর্তীতে আমি যখন বেশ দুষ্টমি করি তখন আমার নানু ভাই নিয়ে গিয়ে আমাকে মক্তবে ভর্তি করে দেয়। আসলে ঘটনার সূত্রপাত সেখান থেকেই। প্রথম 1-2 সপ্তাহ আমার কোনো সমস্যা হয়নি, মূলত আমি যেতে চাইতাম না। অনেক বেশি আমাকে শাসন করে তারপর মক্তবে নেওয়া হতো। এরপর একটা অদ্ভুত জিনিস সবাই লক্ষ্য করলো, সেটা হচ্ছে 2 সপ্তাহ যাওয়ার পরে আমাকে আর কেউ জোর করা প্রয়োজন পড়ে না। আমি নিজেই একই সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে ঠিক মক্তবের সময় মক্তবে চলে যেতাম। এই বিষয়টাতে আমার নানু ভাই খুব খুশি হলেও আমার মামা বেশ অবাক হয়ে যান, কারণ আমি ছোটবেলা থেকেই কখনোই ইসলামিক পড়াশোনা বা এই ধরনের পড়াশোনা, সূরা কেরাত পড়াশোনার প্রতি আকৃষ্ট ছিলাম না। মূলত আমি হুজুর দেখলেই দৌড়ে পালাতাম। এই কারণে আমাকে ছোটবেলা থেকে শয়তান বলেই সবাই খ্যাপাতো বললেও ভুল হবে, আসলে আমি অনেক বেশি শয়তানিই করতাম। এলাকায় আমার প্রসিদ্ধ নাম ডাক ছিল। এলাকার ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি গ্যাং বানানো থেকে শুরু করে সেখানে আম চুরি করা এবং অন্যান্য যতগুলো অপকর্ম ছিল, যতগুলো সেই বয়সে করা যেত, সে সব কিছুর সঙ্গে আমি কম বেশি যুক্ত ছিলাম। আরও বাবা মা না থাকার কারণে নানু ভাই আমাকে অত্যাধিক আদর করতেন এবং আমার মামা বা আমাদের খালাদেরকে আমাকে কিছু বলার বা শাসন করার অধিকারও দিতেন না। অনেক ভাই, যেটা বলছিলাম, আমি ঠিক 2 সপ্তাহ পর থেকে নিয়মিত সকালবেলা মক্তবে যাওয়া শুরু করি। এরপরে আমার মধ্যে নাকি আরও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমি খুব কম কথা বলতে শুরু করি, আমি সবার সাথে খুব কম মিশতে থাকি। এই জিনিসটা দেখে তখন আমার মামা বেশ অবাক হয়ে যান এবং তিনি তখন মক্তবে গিয়ে দেখার চেষ্টা করেন যে মক্তবের হুজুর কোনোভাবে অত্যাধিক শাসন করছে কিনা, যে কারণে আসলে আমার এই পরিবর্তন। কিন্তু দেখলেন তেমনটা নয়, বরঞ্চ মক্তবের ঠিক আলাদা একটা পাশে কোনায় বসে বসে আমি নিজের মতো করে কোরআন পড়ছি এবং এটি দেখে তিনি ভয়াবহ রকমের অবাক হলেন। অনেক ভাই, কেন অবাক হলেন সেটা বলছি। কারণ হচ্ছে আমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আমার বাসায় হুজুর থাকলেও আমাকে অনেক চেষ্টা করেও কোরআন তেলাওয়াত শেখাতে পারেননি এবং বরঞ্চ আমি সেই কোরআন তেলাওয়াতগুলো যেগুলো আমাকে সূরা শেখানো হতো সেগুলো আমি বাংলায় কিংবা অন্য কোনোভাবে আমার মামাদের থেকে শুনে শুনে মুখস্থ করার বা যখন পড়া দেওয়ার প্রয়োজন পড়তো তখন মুখস্থ করে নিতাম। কিন্তু তখন নাকি আমি অনর্গল
আরবিতে কোরআন তেলাওয়াত করছিলাম। এটা দেখে আমার মামা খুব ভয় পেয়ে যান এবং পরবর্তীতে তিনি আমার নানার সঙ্গে কথা বলেন এবং তিনি মনে করেন নিশ্চয়ই আমার কোনো কিছু হয়েছে, হয় হুজুর কিছু করেছেন, না হলে আমার কিছু হয়েছে। একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এলাকায় একটা কথা, একটা রিউমার প্রসিদ্ধ ছিল, সেটা সে হুজুরকে কেন্দ্র করে। সেটা হচ্ছে সে হুজুরের কাছে অনেকগুলো জিন আছে এবং তিনি জিন চালান দেন এবং সেই জিন চালান দেওয়ার মাধ্যমে অনেকের উপকার করার চেষ্টা করেন। তো আমার মামা আমার তুলারাশি হওয়ার কারণেই প্রথমবারের মতো এই ভয় পেয়েছিল। পরবর্তীতে হুজুরের সঙ্গে কথা বলেন আমার নানু ভাই এবং হুজুর বলেন আমি নাকি মক্তবের 2 সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত শিখে যাই এবং পরবর্তীতে কোরআন খতমে নেমে পড়ি। এটাই ছিল হচ্ছে আমার সেই হুজুরের আমার নানু ভাইয়ের প্রতি বক্তব্য। ঘটনা অনেক ভাই এইখানেই শেষ হলে পারত। ঘটনা সবচেয়ে অদ্ভুত দিক হলো এই সব কিছুই যে আমার চোখের সামনে ঘটছে আমি বুঝতে পারছি না তা কিন্তু না, আমি সবাই বুঝতে পারছি এবং আমার কাছে বিষয়টা অনেক সহজ মনে হচ্ছে। সবাই যখন আমাকে জিজ্ঞেস করছিল তোমাকে কিছু বলেছে কিনা, তোমাকে কোনো কিছু দ্বারা কোনো সমস্যা হচ্ছে কিনা, গা ভারী মনে হয় কিনা, আমার কাছে তেমন কোনো কিছুই মনে হচ্ছিল না। আমার মনে আছে একটা চিনি পড়া এনে আমাকে খাওয়ানো হয়েছিল, এইটা ভেবে নিশ্চয়ই আমার উপরে কোনো খারাপ বা ভালো জিনের প্রভাব আছে সেই ভেবে। অনেক ভাই ভাবতে খুব অভাব লাগতে পারে, তবে মফস্বল এলাকাতে মানুষজন এভাবেই চিন্তা করে। আপনারা মনে করতে পারেন শহরে এই সময়টাতে কেউ চিন্তা করে কিনা। হ্যাঁ, সত্য কথা, আমরা এখন আর সেরকম চিন্তা করি না, কিন্তু আমার যেখানে বড় হয়ে ওঠা সেখানে এভাবেই চিন্তা করত। একদিন সকালবেলার কথা, আমার ঘুম ভেঙে যায়। আমি একটা স্বপ্ন দেখি, কোনোভাবেই আমি স্বপ্নটা মনে করতে পারছিলাম না যে আমি রাতের বেলা কি এমন স্বপ্ন দেখেছি। খুবই অদ্ভুত ধরনের একটা স্বপ্ন ছিল। আমি ঠিক মক্তবে সকালবেলা চলে যাই, গিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকি। হুট করে আমার স্বপ্নটা মনে পড়ে যায়। আমি স্বপ্নে দেখেছিলাম আমার মামা রিক্সা থেকে পড়ে তার পা ভেঙে গেছে। মক্তবের পড়াশোনা করে আমি বাড়িতে ফিরে যাই, গিয়ে শুনি পুরো পরিবার হাসপাতালে গিয়েছে, কারণ আমার মামা রিক্সা থেকে পড়ে পায়ে আঘাত পেয়েছে। ব্যাপারটা আমি কারো কাছে আর শেয়ার করিনি, আমি ব্যাপারটাকে চেপে যাই। এরপর থেকে ঘটনাটা যেন আমার সাথে রেগুলার হতে থাকে। আরেক দিনের ঘটনার কথা বলি। আমি দুপুরবেলা কখনো তেমন ঘুমোই না। স্কুল থেকে ফিরে আমি সেদিন ঘুমিয়ে পড়েছি। তখন আমার বয়স 10 বছর কিংবা তার আশেপাশে হবে। আমি তখনও তেমন বুঝতে শিখিনি বলিনি এই কারণ তখনও ভালো মন্দের তেমন খুব একটা জ্ঞান ছিল না বলেই আমি তখন বেশ রাগারাগি করে একটা খেলনা চেয়ে তারপরে না পেয়ে রাগ করেই আসলে আমার বিছানায় ঘুমিয়ে পড়ি। আমার ঘুম যখন ভাঙে তখন প্রায় সন্ধে। আমার মাথা প্রচণ্ড তখন ভারী হয়েছিল এবং আমার মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নটা মনে করতে পারছিলাম না। সন্ধ্যার পরে আমি উজু করে নামাজ পড়তে বসতেই আমার কাছে সেই স্বপ্নটা ক্লিয়ার হয়ে যায়। আমি দেখছিলাম আমাদের দুঃসম্পর্কে একজন খালা, তিনি মারা গেছেন, তার লাশ উঠোনে রাখা, সবাই কান্নাকাটি করছে। স্বপ্নটা মনে পড়তেই আমি বেশ ভয় পেয়ে যাই, কারণ শেষবার আমি যা স্বপ্ন দেখেছিলাম তাই ঘটেছে। সেদিন রাতে আর কিছু ঘটেনি। সকাল 5টার দিকে ঘরের মধ্যে হই হট্টগোল, আমার ঘুম ভেঙে যায়। ঠিক এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন অনেক ভাই, সেটাই। আমি জানতে পারি আমার সেই দুঃসম্পর্কের খালা রাতের বেলায় ইন্তেকাল করেছেন। ওই ছোট সময় আমি বেশ ভয় পেয়ে যাই। এরপরে অনেকবার আমার সাথে ঘটনাটা ঘটে। কতবার ঘটে আমি ঠিক হিসেব করে রাখতে পারবো না, তবে অনেক ভাই আমি বলতে পারি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি সেই সময়ও আমার সাথে ফ্রিকোয়েন্টলি ঘটনাটা ঘটতো। 1 মাস, 2 মাস, 3 মাস পরে, কোনো নির্দিষ্ট কারোর সাথে নয়, কখনো হুট করে ঘটে যেত। অনেক ভাই ইন্টার ফার্স্ট ইয়ারের ঠিক ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেরকার সময়কার ঘটনা একটা বলি। এই ঘটনাটা আমার জীবনের অন্যতম বড় একটা ঘটনা। আমি তখন আমার পরীক্ষা নিয়ে প্রচণ্ড ব্যস্ত এবং প্রথম 2টা পরীক্ষা প্রচণ্ড বাজে হওয়ার কারণে আমি আমার পরীক্ষা আবারও ঠিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এটা অনেকভাবে বলে রাখি, আমি 5 ওয়াক্ত তখন নামাজ পড়তাম এবং ওই সকালবেলা কোরআন শরীফ পড়ার অভ্যাস আমি তখনও ছাড়তে পারিনি। সেদিন আমি কোরআন শরীফ পড়ে আমি বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম। আমার পরীক্ষা ছিল 10টা থেকে। আমি ঘুম থেকে উঠি 9টা বাজে। তাড়াতাড়ি করে উঠে আমি পরীক্ষার হলে চলে যাই। পরীক্ষা দিতে দিতে হুট করে আমার কাছে মনে পড়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা ছিল আমার নানা ভাইকে আমি আমার নিজের হাতে কবরে নামাচ্ছি।
অনেক ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, কতটা বিশ্বাসযোগ্য মনে হবে সেটাও জানি না, আমার কলম আর এগোচ্ছিল না, আমি লিখতে পারছিলাম না কিছু, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ এত বছরে আমি জানি কি হতে চলেছে। আমি দ্রুত পরীক্ষা শেষ করে বাড়িতে চলে যাই। মূলত আমি সেদিন প্রায় খালি খাতা জমা দিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি আমার নানু ভাই শুয়ে আছেন, তার শরীর সকাল থেকে বেশ খারাপ। আমি তার হাত ধরে অনেকক্ষণ বসেছিলাম। আমি বারবার পরিবারের সবাইকে বলছিলাম যে চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু আমার পরিবার বলছিল তিনি এখন মোটামুটি সুস্থ আছে, তাকে ডাক্তারের কাছে নেওয়ার কিছু নেই। কিন্তু আমি কোনোভাবেই বোঝাতে পারছিলাম না চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দুপুরের পরে নানু ভাইয়ের শরীর আরও খারাপ হতে শুরু করে। আমি জানি আমি এই নিয়তি পরিবর্তন করতে পারবো না, আমার হাতে পরিবর্তন করার কিছুই নেই। আমি অঝরে কান্না করছিলাম। আমার কান্না দেখে বাড়ির সবাই বলছিল তুমি এখন বড় হয়েছো, তুমি এখন এরকম কান্না করলে কীভাবে আবার, আর এমন কিছু হয়নি যে কান্না করার মতো। তোমার নানু ভাই এখন সুস্থ এবং শক্ত। বিকেলের ঠিক শেষ ভাগটাতে হঠাৎ করে নানু প্রচণ্ড বমি করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যায়। অনেকভাবে আমি জানি না আমার সঙ্গে কেন এরকমটা ঘটে, কেন এরকমটা ঘটেছে আমি জানি না, আমি এরকমটা চাই না আমার সাথে ঘটুক, কিন্তু এখন পর্যন্ত টিল টুডে আমার সাথে ঘটনাগুলো ঘটে। অনেক ভাই 24 জুন 2024 যখন আমি আপনাকে ঘটনাটা লিখছি তখনও আমার সাথে ঘটনাটা ঘটে। আমি সেন্স করতে পারি, এমনকি মানুষের আনন্দের খবরও সেন্স করতে পারি। ওদিনকার পরে আমি অনেক কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেছি যেন এমনটা আমি আর কখনো কোনোভাবে স্বপ্ন না দেখি, কিন্তু আটকায়নি, এখনো চলে। এখনো মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি, এখনো মাঝে মাঝে আমার খুব প্রিয় মানুষের কোনো অমঙ্গল হতে গেলে আমি আগে জানতে পারি, কিন্তু বিশ্বাস করুন আমার কোনোভাবেই সেটাকে আটকানোর সাধ্য থাকে না। আমি যতই আটকানোর চেষ্টা করি আমি সেটাকে আটকাতে পারি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি স্টুডিওতে আসতে চাই, আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবেন। এই মুহূর্তে আমি যদিও কিছুটা পরীক্ষার চাপে ব্যস্ত আছি, ফ্রি হলে আমি নিজেই আপনাদেরকে জানাবো। আমাকে আমন্ত্রণ করলে আমি খুব খুশি হব এবং আমি নিজে এসে আপনাদেরকে সব ঘটনা বলতে চাইব। প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যেই রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন তার নাম রানা আহমেদ। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে রয়েছেন। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে। মূলত এই ঘটনাটি ওনার সাথে এবং ওনার বন্ধু রাশেদের সাথে ঘটেছিল। এই রাশেদ ভাইও বর্তমানে সৌদি আরবের ইয়ানবু শহরে কর্মরত রয়েছেন। অনেক দূরে দূরে তো দুজনে দেখা সাক্ষাৎ কম হয়, একই গ্রামে বাড়ি, দুজনের সাথে বেশ অন্তরঙ্গতা ছিল। ঘটনাটি মূলত যখন ঘটে সময়টা ছিল এশার আজান দিয়েছে এমন সময়, গরমকাল, এখন থেকে বেশ বছরখানেক আগের ঘটনা। ওনারা নদীর পাড়ে বা কাছাকাছি জায়গায় বসে গল্প করছিলেন। গরম পড়েছিল, এদিকে হয় কি আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, আবার এশার আজানও দিয়ে দিয়েছে। দূরের মাইক থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি তাদের কানে ভেসে আসে। তখন ওনার বন্ধু এই যে রাশেদ, এই রাশেদ ভাই এই রানা ভাইকে বলেন, এ রানা চল নদীতে গোসল করে আসি। যেহেতু ওখানেই নদী ছিল, রানা ভাই চিন্তা করলেন যে গরম লাগছে, এদিকে আকাশটাও মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবহাওয়া ঠান্ডা হয়ে আসবে, গোসল করলে বন্ধ হয় না। তো এরকম গোসল ওনারা মাঝে মাঝে করেছেন, কি দিন কি রাত, যে কোনো সময় গোসল করেছেন। দুজন মিলে ওখান থেকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যান। তো যতটুকু হেঁটেছেন, মানে যেখান থেকে হাঁটা শুরু করেছেন সেখান থেকে নদীর পাড়ে আসতে বড়জোর 3 মিনিট লাগে। এরপর মিনিট 10 মতো গোসল করছেন কেবল, মানে হয়ে গেছে 10 মিনিটের মতো, মানে আনুমানিক 10 মিনিটের মতো। হঠাৎ করে এই রাশেদ ভাই রানা ভাইয়ের হাত চেপে ধরে দে, রানা ওট ওট ওট, দৌড় দে। রানা ভাই চিন্তা করেন কি ব্যাপার, কি হইল, হঠাৎ করে দৌড় দেবো কেন? তখন হঠাৎ করে বিজলি চমকিয়ে উঠলো, এটাও খেয়াল করলেন। একবারই যে চমকিয়েছে বিষয়টা এরকম না, আরও কয়েকবার চমকিয়েছে, তবে দৌড় যখন দিচ্ছেন তখন বিজলি চমকে উঠলো। প্রথমে আগে রানা ভাই উঠে পড়লেন, এরপর রাশেদ ভাই উঠে পড়লেন, এরপর দুজনই শুরু করলেন দৌড়।
রানা ভাইকে আগে দৌড়াতে বললেন, রাশেদ ভাই পেছনে থাকবেন, আর বলছেন রানা খবরদার পেছন দিকে তাকাস না, সোজা দৌড় দে। আর রাশেদ ভাই জোরে জোরে দোয়া দরুদ পড়ছেন। আসলে এই যে দৌড় কেন দিতে হবে, কেন দোয়া দরুদ পড়ছে, এটা কিন্তু ওই সময় রানা ভাই বুঝতে পারছিলেন না। রানা ভাই চিন্তা করছিলেন যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন বজ্রপাত হতে পারে, বজ্রপাত যদি পানির উপর হয়, নদীর উপর হয়, তাদের তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ ওনারা বজ্রপাতের কারণে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে, ক্ষতি তো হবেই, হতে পারে। এই কারণে তাড়াতাড়ি করে উঠতে বলেছেন। উনি তখনও বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি। ওনাদের এই যে দৌড়াচ্ছেন, বাড়িতে আর আসতে পারেন না। ঘটনাটা কি, বাড়ি মনে হচ্ছে এই যে সামনে, কারণ ওখান থেকে এই রাশেদ ভাইদের বাড়ির দূরত্ব পায়ে হাঁটা পথ হয়তো বা 5 মিনিট। বাড়ি থেকে একটু দূরে এসে তো ওনারা গল্পগুজব করছিলেন, তারপর 3 মিনিট এসে মানে হেঁটে এসে গোসল করেছিলেন। 5 মিনিট হলো পায়ে হাঁটা দূরত্ব। ওনারা যে গতিতে দৌড়াচ্ছেন, এই গতিতে দৌড়ালে 1 মিনিট সর্বোচ্চ লাগার কথা, কিন্তু না, অনেকক্ষণ দৌড়াচ্ছেন। দেখছেন যে বাড়ির ওই দিকে লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে ওনারা আসতে পারছেন না। ওই পথ দিয়ে দৌড়াচ্ছেন, পথ আর শেষ হচ্ছে না। অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে বাড়িতে আসেন। হাঁপিয়ে গেছেন দুজনই, মানে রাশেদ ভাইদের বাড়িতে আসেন। ওখানে বিশ্রাম নেওয়ার পর তারপর আরও কয়েকজন লোককে ডাকেন। ডাকার পর রানা ভাইকে তাদের সাথে তার বাড়িতে পাঠিয়ে দেন। রানা ভাই কিন্তু তখনও বুঝতে পারছে না ঘটনাটা কি। দৌড়ায় আসলাম, আবার লোক কেন দিতে হবে, কারণ তাদের বাসা থেকে তো এই রানা ভাইয়ের বাসার দূরত্ব খুব বেশি না, কাছাকাছি। ওই রাত ওভাবেই চলে গেল, মানে যে যার মতো যার যার বাড়িতে চলে আসলেন, থেকে গেলেন। পরের দিন রানা ভাই উনি এই রাশেদ ভাইকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ রাশেদ, তুই রাতের বেলা ওইভাবে ওরকম করলি কেন? হুট করে বললি যে ওঠ ওঠ দৌড় দে, তারপর আমাকে সামনে রাখলি। আরও একটা বিষয়, সেটা হলো বাড়িতে পৌঁছানোর পর দেখি রাত 11:30 বাজে। এটার কারণ কি? কারণ আমরা যখন গোসল করতে গেলাম তখন এশার আজান হয়েছে, বড় জোর 8:30টার সময় এশার আজান দিয়েছে। সেখান থেকে আমরা 3 মিনিট পায়ে হাঁটা পথ নদীতে গিয়েছি, 10 মিনিট গোসল করেছি, এরপর উঠে দৌড় দিয়েছি। 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমরা বাড়িতে চলে আসার কথা, বাড়িতেও ফিরে আসতে পারছিলাম না। আর এত সময় তো লাগার কথা না, সর্বোচ্চ 9টা বাজার কথা, কেন 11:30 বাজলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন রাশেদ ভাই একটা ভয়ঙ্কর তথ্য দেয়। রাশেদ ভাই জানান যে ওনারা দুজন যখন গোসল করছিলেন, গোসল করার ওই জায়গা থেকে একটু দূরে নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ চলে গেছে। ওই ব্রিজের এক পাশে গর্তের মতো একটা জায়গা রয়েছে। ওনারা যখন গোসল করছিলেন এবং বিদ্যুৎ চমকে উঠেছে, ওই বিদ্যুৎ চমকানোর আলোতে রাশেদ ভাই দেখতে পান একটা লম্বা লিকলিকে অবয়ব আস্তে 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 পানির ভেতর থেকে ভেসে উঠছে। বিজলি চমকাচ্ছে, ওই জিনিসটা একটু করে ভেসে উঠছে, আবার বিজলি চমকায়, আবার একটু করে ভেসে ওঠে। এই জিনিসটা অনেকক্ষণ ধরে দেখছেন। একটা পর্যায়ে পুরোপুরি ওই জিনিসটা পানির উপরে দাঁড়িয়ে যায়, অনেক লম্বা হয়ে যায় জিনিসটা দেখতে। কিন্তু বিজলি চমকানো যখন থেমে যায় তখন ওই জিনিসের অস্তিত্ব বোঝা যায় না। অন্ধকারের মধ্যে তো হালকা একটু বোঝার কথা, কিন্তু সেটা বোঝা যায় না। শুধু বিজলি চমকালে ওই জিনিসের অস্তিত্ব বোঝা যাচ্ছে। প্রথম দিকে রাশেদ ভাই চিন্তা করেছেন যে আমি যা দেখছি তা কি ঠিক দেখছি। বারবার উনি চোখ কচলেছেন যে আসলে ঠিকঠাক দেখছি কিনা, অন্ধকারে ভুলভাল দেখছি কিনা, কিন্তু না, উনি বারবার যখন একই জিনিস দেখলেন, পরবর্তীতে ওই জিনিসটার চেহারাও ওনার সামনে কিছুটা ভেসে ওঠে। উনি দেখতে পান ওই জিনিসটার চেহারা খুবই ভয়ঙ্কর এবং দানবীয় আকৃতির। তখনই মূলত রানা ভাইকে উনি এই বিষয়গুলো বলেছেন, বলতে এটা বলেছেন যে রানা তাড়াতাড়ি ওঠ, দৌড়তে। ওই সময় রানা ভাইকে এই বিষয়টা বলতে গেলে দেরি হয়ে যাবে, আর ওই সময় ওনারা আক্রান্ত হতে পারেন ওই জিনিসটার। এই জন্য দ্রুত দৌড়াতে বলেছেন, দোয়া দরুদ পড়ছেন, পেছন দিকে তাকে নিষেধ করেছেন। আর হতে পারে ওই জিনিসটার কারণেই ওনারা দেরিতে বাড়িতে পৌঁছেছেন, মাঝখানে এতটা সময় পার হয়ে গেছে, ওনারা বুঝতেই পারেন নাই। এই বিষয়টা বলার পর রানা ভাই তো ওইভাবে বিশ্বাস করতে চান না, চিন্তা করেছেন যে রাশেদ মনে হয় আমার সাথে একটু মজা টজা করতেছে,
আসলে ওই ব্রিজের ওই জায়গাটাতে সমস্যা রয়েছে এটা অনেকেই জানতেন। ওই সময় রানা ভাই ওইভাবে বিশ্বাস করেন নাই। ওই দিনই রাতের বেলা আবার দুজন মিলে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছেন। তবে যেই জায়গায় বসে আড্ডা দিচ্ছেন ওইটা একটা বাড়ির ছাদের উপরে, একতলা বাড়ির ছাদের উপরে। তো ওখানে আড্ডা দিচ্ছেন ওনাদের বাড়ির পাশেই আর কি, গল্পগুজব করছেন। ওই সময় হঠাৎ করে আবার আকাশে মেঘ ঘনিয়ে আসে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। ওই সময়টা অবশ্য এরকম সিজনটাই ছিল, হঠাৎ হঠাৎ করে মেঘ ঘনিয়ে আসবে, বিদ্যুৎ চমকাবে, সিজনটাই এরকম ছিল। যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন রাশেদ ভাই হঠাৎ করে একদিকে তাকিয়ে তার দৃষ্টিটা স্থির করে ফেলেন। এরপর রাশেদ ভাই রানা ভাইকে বলছেন, এই রানা দেখ তো তুই কিছু দেখতে পাস কিনা, ওই যে ওই যে ওই দিকে তাকা, দেখ তো ওখানে কিছু দেখিস কিনা। মানে উনি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে, যখনই বিজলি চমকায় তখনই কিছু একটা দেখে। শুরুর দিকে রানা ভাই বুঝতে পারেন নাই যে ওখানে আসলে কিছু আছে কিনা। পরবর্তীতে উনিও সেই জিনিসটাই দেখেন। বিজলি যখন চমকায় ওই আলোতে দেখা যায় লম্বা লিকলিকে দানবীয় আকৃতির একটা ভয়ঙ্কর প্রাণী, যেটার অবয়ব মানুষের মতোই মনে হচ্ছে, এই জিনিসটা দৌড়াদৌড়ি করছে। বিজলি চমকালে শুধু এটা দেখা যায়, আর বিজলি চমকানো থেমে গেলে ওইখানে কোনো কিছু আছে এটা বোঝা যায় না। তাহলে এটা কি শুধু বিদ্যুৎ চমকানোর আলোতেই দৃশ্যমান হয়, এমনিতে দৃশ্যমান হয় না? ওনারা দুইজনই এই জিনিসটা দেখেন। দেখার পর দুজনই দ্রুত নেমে চলে আসেন ওখান থেকে। তখন রানা ভাই বুঝতে পারেন যে এই জিনিসটাকেই এই রাশেদ ভাই দেখেছিলেন ওই দিন গোসল করার সময়। আল্লাহ বাঁচিয়েছেন, ওই সময় যদি এই জিনিসটা তাদেরকে আক্রমণ করত তাহলে কি ভয়ঙ্কর বিপদই না হয়ে যেত। ওখান থেকে তো ওনারা চলে আসছেন, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা ওই সময়ের মতো হয় নাই। তবে এর পরে এই রাশেদ আর রানা ভাইদেরই আরেকজন বন্ধু রাকিব, ওই সময় রাশেদ ভাই আর রাকিব ভাই একসাথে ছিল। তো ওনারা পাশাপাশি বাড়ির বাসিন্দা আর কি, মানে এই রাশেদ ভাইদের বাড়ি আর রাকিব ভাইদের বাড়ি একদম পাশাপাশি। ওখান থেকে একটু দূরে হচ্ছে এই রানা ভাইদের বাড়ি। রাশেদ ভাই আর রাকিব ভাই ওনারা বসে বসে তাদের অ্যান্ড্রয়েড ফোনে এই পাবজি গেম খেলছিলেন আর কি। ওই সময় অনেকক্ষণ খেলেছেন। তখন বোঝা গেল যে রাত অনেক হয়েছে। এক পর্যায়ে দুজনকে বললেন যে রাত অনেক হয়ে গেছে, চল বাসায় ঢুকে ঘুমাই পড়ি। তাদের আবার জল বিয়োগ করার দরকার হলো। দুজন বললেন যে ঠিক আছে চল আমরা একটু ওই দিকটাতে যাই, ওখানে গিয়ে যে যার মতো একটু ফ্রেশ হয়ে ঘরে ঢুকে যাই। ওই দিকটাতে যখন গিয়েছেন রাশেদ ভাই এক পাশে, রাকিব ভাই আর এক পাশে, মানে অপোজিট ডিরেকশনে ওনারা গেছেন আর কি। যখনই একটা ঝোপের কাছে গেছেন দুইজনই, হঠাৎ করে ওই ঝোপের ভিতর থেকে এক ধরনের শব্দটা এরকম যে অনেক সময় মানুষ জিকির করে, জিকিরের শব্দটা মুখে উচ্চারণ করে না, শুধু নিঃশ্বাসের মাধ্যমে এক ধরনের হুম হুম শব্দ করে জিকির করে অনেকেই, ওই রকম করছে কেউ একজন। প্রথমে ওনারা চিন্তা করছেন এখানে কোনো অন্য প্রাণী থাকতে পারে, শেয়াল থাকতে পারে রাতের বেলা, কিন্তু শেয়াল তো এরকম শব্দ করে না। ভালো করে ওনারা শোনার চেষ্টা করলেন যে এই শব্দের উৎসটা কোথায়। বুঝতে পারলেন ওই ঝোপের ভেতরে এই শব্দটার উৎস। চিন্তা করলেন যে ওইদিকে ঢিল মারবো কি না, আবার চিন্তা করলেন থাক দরকার নেই, চলে আসি। দুজন আবার এই শব্দ শুনে যখন একত্র হয়ে বলছেন যে কিরে এখানকার শব্দ কিসের এটা, তখন দুজনই আলোচনা করেন আচ্ছা আমরা এখানে যে আসছি জল বিয়োগ করার জন্য, হতে পারে যে এই জিনিসটা পছন্দ করতেছে না কেউ, এই জন্য আমাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানোর জন্য এরকম শব্দ করছে। তখন দ্রুত ওখান থেকে চলে আসেন। তবে চলে আসার আগে কিন্তু ওনারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখার চেষ্টা করেছেন যে এখানে কিছু আছে কিনা। ফ্ল্যাশ লাইট যখন ধরেছেন তখন কোনো শব্দ হয় না, যখনই ফ্ল্যাশ লাইট বন্ধ করেন তখন এরকম শব্দ হয়। এরপরেই মূলত ওনারা এটা নিয়ে আলোচনা করে দ্রুত বাসায় চলে আসেন। এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হয়নি, ঝাড়ফুঁকও করতে হয়নি, জ্বরও আসেনি, আর এটার দ্বারা ওনারা পজেসড হননি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রানা আহমেদ ভাইকে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে
একটা বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসলো যে এই যে এন্টিটিটা, যে জিনিসটা অন্ধকারে ওভাবে দেখা যায় না, কিন্তু বিজলির আলোতে অর্থাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে ওই জিনিসটা স্পষ্টভাবে দেখা যায়। অথচ বিদ্যুৎ চমকানো থেমে গেলে অন্ধকারের মধ্যে ওখানে আরও যে জিনিসগুলো আছে সেগুলোর অস্তিত্ব বোঝা গেলেও ওই জিনিসের অস্তিত্ব শুধু বিজলি চমকানোর আলোতেই বোঝা যায়। বিষয়টা কি হতে পারে? আপনাদের কোনো ধারণা থাকলে আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভাইয়া, বরাবরের মতো আমি আজকেও একটি ভয়ঙ্কর ভৌতিক স্টোরি নিয়ে আসলাম। আমি অনেক ধন্যবাদ জানাবো আপনার অডিয়েন্সগুলোদেরকে, যারা অবশ্যই আমাকে অনুপ্রেরণা দিচ্ছে গল্প বলার জন্য। আর আমি অনুপ্রেরণা হয়ে জন্য যে যারা আমার গল্পটা পরিপূর্ণভাবে শোনে এবং সেখানে একটা গঠনমূলক কমেন্ট করে, আমি এমন কমেন্ট দেখলে খুবই আসলে অনুপ্রেরিত হই, আমার ভালো লাগে এক কথায়। তো ভাই, আমি আজ এটা ইন্ট্রো গল্প করব না, ডিরেক্ট ঘটনা শুরু করব। তার আগে বলে রাখি, যারা অডিয়েন্স আছেন আপনারা অবশ্যই ফুল ঘটনা শুনবেন এবং আপনাদের পার্সোনাল ওপিনিয়নটা কমেন্টে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে বারবার গল্প বলার জন্য অনুপ্রেরিত করে। যাই হোক ভাইয়া, বরাবরের মতো আমি আজকেও নিয়ে আসলাম নতুন একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন শাহাবুদ্দিন ভাই, রংপুর থেকে। এই ঘটনা শোনা যায় আহসান মঞ্জিলের আশেপাশের এক পুরনো বাড়ির গল্প থেকে। অনেকে বলে এটা কেবল গল্প নয়, এটা একটা অদেখা বাস্তবতা। পুরান ঢাকার সরু গলি, পুরনো বাড়ি, আর সেই বাড়িগুলোর ভেতরে লুকিয়ে থাকা এক অজানা ভয়ঙ্কর ইতিহাস। সেখানে থাকতো এক মেয়ে, তার নাম ছিল সাবিহা। সে নতুন করে ওই বাড়িটায় উঠেছিল পরিবারের সাথে। বাড়িটা ছিল অনেক পুরনো, দেয়ালে ফাটল, আর ঘরের ভেতরে একটা বড় পুরনো আয়না ছিল। প্রথম দিন থেকেই সাবিহার ওই আয়নাটা অদ্ভুত লাগতো, কারণ সে যখন ওই আয়নার সামনে দাঁড়াতো মনে হতো তার প্রতিচ্ছবি যেন একটু দেরিতে নড়ছে। প্রথমে সাবিহা ভাবলো যে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে সাবিহা খেয়াল করলো এবং তার সঙ্গে অদ্ভুত অদ্ভুত সব জিনিস শুরু হতে লাগলো। একদিন রাতে সে একাই ঘরে বসেছিল। হঠাৎ সে আয়নার দিকে তাকিয়ে দেখলো তার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু সাবিহা নিজে সে কিন্তু বসে আছে। এমন দেখার পর তার শরীর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে সে আয়নার দিকে এগিয়ে গেল। তার প্রতিচ্ছবিটা তখন ধীরে ধীরে তাকে দেখে হাসতে শুরু করলো, কিন্তু সাবিহা কিন্তু মোটেও হাসতেছিল না। সে একটা আচমকা হাওয়ার মধ্যে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে একটু ভয় পেয়ে পিছিয়ে গেল। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা ঠিক এমন ছিল যে, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। সে রাতের পর থেকে প্রতিদিন রাত 3টার পর আয়নাটা নিজে থেকেই ঝাপসা হয়ে যেত, আর ভেতর দেখা যেত একটা ছায়া, যেটা সাবিহার মতোই দেখতে। একদিন সাবিহা সাহস করে আয়নার সামনে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো, তুই কে ভাই? আয়নার ভেতরে সে সাবিহা ধীরে ধীরে বলল, আমি তুমি, আর তুমি আমি, আমরা একই ব্যক্তি। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল। আয়নার ভেতরে সাবিহা হাত বাড়ালো আর আস্তে করে বলল, চলো আমরা এখন দুজনই জায়গা বদলাই। পরদিন সকালে পরিবারের মানুষ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে সাবিহা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, স্তব্ধ চুপচাপ হয়ে। কিন্তু সাবিহার আচরণ পুরোপুরিভাবে বদলে গিয়েছে। সে কারোর সাথে কথা বলে না, শুধু আয়নার দিকে আনমনা হয়ে তাকিয়ে থাকে। তার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একদিন তার মা দেখল
আয়না যে প্রতিচ্ছবিটা আছে সেটা চোখ পিট করছে, কিন্তু সাবিহা মোটেও না। এরপর থেকে সবাই বুঝতে পারলো সাবিহা আর আগের সাবিহা নেই। লোকজন বলে আজও ওই বাড়ির সেই আয়নায় মাঝে মাঝে দেখা যায় একটা মেয়ে ভেতরে তাকিয়ে আছে আর ফিসফিস করে বলছে, আমাকে বের করো, আমাকে বের করো। সাবিহার বদলে যাওয়ার পর বাড়িটায় অস্বাভাবিক ঘটনা বাড়তেই থাকলো। রাতে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, বাতি জ্বলে আবার নিভে আবার জ্বলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আয়নার সামনে গেলেই মনে হয় যে কেউ তার দিকে তাকিয়ে আছে। পরিবার আর সহ্য করতে না পেরে একজন বৃদ্ধ আলেমকে ডেকে আনেন। নাম ছিল হুজুর কামালউদ্দিন সাহেব। তিনি ঘরে ঢুকেই থমকে গেলেন, আয়নার দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে বললেন, এটা শুধু একটা আয়না না, এটা হলো একটা দরজা। সবাই ভয় পেয়ে কাঁপতে লাগলো। সে রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন ঘটনাটা শেষ করবেন। রাত তখন 3টা বাজে। ঘরের ভিতরে শুধু একটা মৃদু আলো। সাবিহা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার চক্ষুদ্বয় স্থির ছিল, তার চোখে নেই কোনো অনুভূতি, নেই কোনো মায়া মোহাব্বত। হুজুর সাহেব দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ আয়নাটা আপনা আপনি কাঁপতে শুরু করলো এবং টপ টপ করে শব্দ করতে শুরু করলো, যেন মনে হচ্ছিল ভেতর থেকে কেউ বড্ড জোরে জোরে আঘাত করছে। হঠাৎ আয়নার ভেতর দেখা গেল একটা মেয়ে। তার চুলগুলো ছিল এলোমেলো, চোখে আতঙ্ক বিরাজ করছে। সে চিৎকার করে বলছে, আমি আসল সাবিহা, আমাকে এখান থেকে বের করো প্লিজ, আমি সাবিহা, আমি সাবিহা। আর বাহিরে যে দাঁড়িয়ে আছে সে সাবিহা তখন ধীরে ধীরে হাসতে লাগলো। ঠিক তখনই সবাই বুঝে গেল যে আসল সাবিহাটা আয়নার ভেতরে আটকে আছে, আর বাহিরে যে আছে সে অন্য কিছু। হুজুর জোরে জোরে দোয়া করতে লাগলেন। ঘরে বাতাস হঠাৎ করেই ভারী হয়ে উঠল। আয়নাটা ফেটে যাওয়ার মতো শব্দ করলো। হঠাৎ একটা বিকট চিৎকার শব্দ হলো। আয়নার ভেতরে ছায়াটা যেন ছটফট করতে লাগলো। আর তারপর ঝাং করে পুরো আয়নাটা ভেঙে গেল। সব কিছু একদম নিশ্চুপ হয়ে গেল। পরদিন সকালে মেঝেতে পড়ে আছে অজ্ঞান সাবিহা। সে ধীরে ধীরে চোখ খুলল, তার কিছুই মনে নেই। সবাই মনে করলো হয়তো এখানেই সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু কয়েকদিন পর ঘরের কোনায় একটা ছোট্ট ভাঙ্গা আয়নার টুকরোতে দেখা গেল একটা ছোট ছায়া, যেটা এখনো তাকিয়ে তাকিয়ে হাসছে। আর রাতে মাঝে মাঝে শোনা যায়, খোলো, এখনো খেলা শেষ হয়নি। এরপর সাবিহারা ঠিক করলো তারা এই বাসা থেকে একদম চলে যাবে, তারা এই বাসাটাকে ছেড়ে দেবে। ভাগ্যের মতো নির্মম পরিহাস। সে কামালউদ্দিন সাহেব হুজুর বললেন যে আমি আগামীকালকে আবার আসব, আমি এই প্রেতাত্মাকে চিরতরে বিদায় করে দেব। তো এই ছিল ভাইয়া আজকের কাহিনী। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে আপনারা অবশ্যই যারা অডিয়েন্স রয়েছেন, যারা এত ধৈর্য সহকারে ঘটনাটা শুনলেন, আপনারা অবশ্যই আপনাদের গঠনমূলক মন্তব্য প্রকাশ করবেন। আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে আপনাদের একটা কমেন্ট আমাদেরকে গল্প বলার স্টাইলকে আরও আগ্রহ প্রকাশ করে। আমরা মন থেকে আপনাদেরকে ভালোবাসি এবং আমি চাই যে আমাদের ভালোবাসা যেন অটুট থাকে। তো ভাই আজকের মতো কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে, যেখানে আপনার অডিয়েন্সও থাকবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় লিসেনার, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের বাছাই করা ঘটনাগুলো শুনলেন।
আসলে আমরা চেষ্টা করতেছি যে আমরা সর্বদাই আপনাদের জন্য নতুন নতুন সকল ভয়ঙ্কর বাস্তব ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি এই রকম ঘটনাগুলো আপনারাও আমাদের স্টুডিওতে এসে বলতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারাও আসবেন এবং বিহাইন্ড দ্য সিন আপনাদের ঘটনাগুলো রেকর্ড করা হবে এবং সেই ঘটনাগুলো যদি ভালো হয়, মানসম্মত হয়, তাহলে অবশ্যই সেই ঘটনাগুলো কিন্তু পাবলিশ করা হবে আমাদের এই লোকাল ভূত এফএম চ্যানেলের মাধ্যমে। আমরা কিন্তু সর্বদাই বাছাইকৃত এবং অনেক সুন্দর সুন্দর সকল ভয়ঙ্কর ঘটনা রেকর্ড করে অ্যাটাচড করে সেই ঘটনাগুলো কিন্তু পাবলিশ করে দিচ্ছি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো কিন্তু আমরা কালেক্ট করে আমাদের এই স্টোরি পিপাসু মানুষদের সামনে তুলে ধরতেছি। আপনারা জানেন আমরা অনেক আগে থেকে ভূত এফএম নিয়ে কাজ করছি এবং আমরা যেভাবে আপনাদের জন্য বাংলা হরর স্টোরিগুলো তুলে ধরছি, এই ঘটনাগুলো, এই স্টোরিগুলো সবাই অনেক ভালোবাসছে এবং তারা আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে যে ভাইয়া আপনাদের ঘটনাগুলো ভালো লাগছে। যদি আমাদের ঘটনাগুলো আপনাদের একান্তগত ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনারা কি ধরনের ঘটনা চান আমাদের থেকে সেটা কমেন্ট করবেন। পরবর্তীতে আমরা কিন্তু ওই রিলেটেড ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লিসেনার্স, আপনারা আজকের যে ঘটনাগুলো শুনলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা বাছাই করা ঘটনা। আর এই বাছাই করা ঘটনা যদি আপনাদের ঘটনার বিষয় নিয়ে তো আপনারা শোনেন, অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসতেই পারে। যদি আপনাদের মনে কোনো আজকের ঘটনাগুলো থেকে কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কিন্তু আপনাদেরকে সেই কমেন্ট বক্সে উত্তর দিব যে ঘটনা আপনাদের যে বিষয়টা আপনারা জানতে চান, সেই বিষয়টা যদি আমাদেরকে জানান, তাহলে আমরা যে আমাদেরকে ঘটনা বলে গিয়েছেন বিহাইন্ড দ্য সিন, আমরা তার থেকে সেই বিষয়টা ক্লিয়ার করে আপনাদের সামনে তুলে ধরবো। শুধু ঘটনা শুনে চলে গেলাম এমন না, ঘটনা শুনে নিজেদের মনে প্রশ্ন রাখতে হবে, তারপরেই আপনি কিন্তু আসল হরর স্টোরি লাভার হবেন। আপনি একটা জিনিস শুনে গেলেন, যদি আপনার ভিতরে কোনো অনুপ্রেরণা বা কোনো কিছু জানার ইচ্ছাই না আসলো, তাহলে আমি তো মনে করি যে আপনার ঘটনা শোনা ব্যথা। যাই হোক, আপনারা যদি এইরকম ভাবে আমাদেরকে ঘটনা দেন, আমরা প্রতিনিয়ত আপনাদের ঘটনা অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো, দুইটা কিন্তু অডিয়েন্স ঘটনা রয়েছে। একটা অডিয়েন্স পার্মানেন্ট ভাবে আমাদেরকে ঘটনা মেইল করে পাঠাচ্ছেন। আপনারা যারা যারা আমাদেরকে মেইল করে ঘটনা পাঠাতে চান, তারা আমাদেরকে মেইল করে ঘটনা পাঠাবেন, কোনো সমস্যা নেই। আমরা রেগুলারলি আপনাদের ঘটনাগুলো এডিট করে সেই ঘটনাগুলো আমাদের যে বিহাইন্ড দ্য সিন রেকর্ড করা ঘটনা, সেই ঘটনার সাথে অ্যাটাচড করে আপনার সামনে তুলে ধরা হবে। আমরা আপনাদের ভালোবাসা চাই, আপনাদের থেকে দোয়া চাই, যাতে আমাদের এই লোকাল ভূত এফএম চ্যানেলটি অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং দেশ হতে বাহিরের দেশ থেকে আরো বাংলাদেশের বা পৃথিবীর সকল দেশে সকল বাঙালি মানুষের কাছে আমাদের স্টোরিগুলো পাবলিশ হোক। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। যারা যারা দেশের বাইরে থেকে, প্রবাসী থেকে ঘটনাগুলো শুনছেন, বা অনেকে প্রবাসী ভাইয়েরা আমাদেরকে কমেন্ট করেন, আমরা কিন্তু সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সাথে শুধু আমরা জানি, অনুমান করছি আপনাদের সাথে অনেক ঘটনা ঘটে যায় দেশের বাহিরে, নতুন জায়গায়। এই সব ঘটনা যদি আপনাদের কাছ থেকে থাকে, কমেন্ট করবেন, আমরা সেই ঘটনাগুলো নিব আপনাদের থেকে। যাই হোক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন আরো ভালো ভালো ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হব, প্রতিদিন রাত 10টা অথবা রাত 11টা। আমাদের এডিটিং এর জন্য একটু টাইম লেগে যায়, এই জন্য 10টা মিস হয়ে 11টাও যেতে পারে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইম থাকবে 11টা। আমরা 11টার মধ্যে ঘটনাগুলো রিলিজ করে দেব। আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারা সবার আগে কিন্তু ঘটনা পেয়ে যাবেন। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আগে ঘটনা পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।